সেলসম্যান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভাই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। রিপিট, যে যেটা ভালো পারে সেটাকে যদি সে পেশা হিসেবে নিতে পারে তাহলে সে সফল হবে। আপনি যখন চান বিক্রি করতে তখন আপনার সামনে হাজারটা উপায় বেরিয়ে আসবে। আপনি চান না, বিক্রি করতে পারবেন না। বিক্রি কিন্তু ক্রমাগত বাড়ানোর বিষয় এবং এর জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। যারা সেলসে চাকরি করতে চান, ক্যারিয়ার করতে চান, তাদেরকে আমি বলছি, হেড অফ সেলস হইতে চান, সবার আগে 64 জেলে একবার করে পা ফেলেন। সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা। যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত টাকা। আমি একটা কথা বলি, ফার্স্ট কল শুড বি মাস্ট কল। দিন শুরু করো সফল কাজ দিয়ে। আপনি যদি আপনার আর্নিং বাড়াতে চান তাহলে তার আগে এল বসাতে হবে। একটা বই আপনার জীবন পাল্টে দিতে পারে, আর একটা প্রশিক্ষণ মিনিমাম 10টা বই পড়ার সমান। কিছু লোক দেখবেন বলবে, ভাই আর 2টা বছর চাকরি কইরা কিছু টাকা জমায় নিয়া তারপরে ব্যবসা শুরু করবো। জীবনেও ব্যবসায়ী হতে পারবে না। উদ্যোক্তার আর ব্যবসায়ী এক জিনিস না। সকল উদ্যোক্তা ব্যবসায়ী, সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়। একটা কথা মনে রাখবেন, সেলসের ভাষায় বলতে হয়, কেনাতে হলে চেনাতে হবে আগে। রাজীব ভাই, আমার একটা জিনিস বলেন, আমি দুনিয়ার সবচেয়ে বেস্ট সেলসম্যান হইতে চাই। জি, বলেন কিভাবে? সেলসম্যান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভাই ভালো মানুষ হতে হবে। আচ্ছা, ভালো মানুষ হতে হবে। রিপিট, যার অন্তর এবং বাইরে আলাদা সে কখনোই ভালো সেলসম্যান হতে পারবে না। সেলস একমাত্র খেলা দুনিয়াতে যেখানে একই সাথে ক্রেতা বিক্রেতা উভয় জিততে পারে। যে কোনো খেলার নিয়ম কি? একদল জিতবে, একদল হারবে, জয় পরাজয়, রাইট? সেলস পৃথিবীতে একমাত্র খেলা। এটা একটা খেলা, এটা একটা লেনদেন। এই খেলা একমাত্র খেলা যেখানে একসাথে দুই পক্ষ জিততে পারবে। সেলসম্যান জিতবে তার কাঙ্ক্ষিত পণ্যটা বিক্রয় করে, টার্গেট অর্জন করে, কারণ তার একটা বিক্রয় লক্ষ্যমাত্রা দেওয়া আছে। আর সেলসম্যান কাস্টমার জিতবে হচ্ছে তার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে পেয়ে। তো পৃথিবীতে আর দ্বিতীয় আর কোনো খেলা দেখান যে খেলায় একসাথে দুই পক্ষ জিততে পারে? নাই। সেলস একমাত্র খেলা। তো এইখানে জিততে হলে ভাই অন্যকে জিতাতে হবে। আপনি যখন অন্যকে সুবিধা দেখবেন, নিজের সুবিধা না, কাস্টমারের সুবিধা, তখন আপনার সুবিধা এমনি ছড়িয়ে দেবে। মানুষ পণ্য কেনে না কেন? বিশ্বাস করতে পারে না, আস্থা রাখতে পারে না, হ্যাঁ, সন্দেহ করে। তা আপনি যখন আস্থার সম্পর্ক তৈরি করে ফেলতে পারবেন, আপনি মানে সবকিছু বিক্রি করতে পারবেন। সো ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে তাহলে একটা গুড সেলসম্যান বা লেটস সে একটা বেস্ট খুবই ভালো সেলসম্যান আর এটা খুব এভারেজ বা বিলো এভারেজ সেলসম্যান। আপনি তো অনেক সেলস ট্রেনিং করেছেন, শত শত হাজার হাজার। সো আপনি আমাকে একটু বলেন যে এখানে ভালো এবং খারাপ সেলসম্যানের ট্রেডসগুলা কি? ভালো আর খারাপ সেলসম্যানের পার্থক্য ইচ্ছা শক্তির, যোগ্যতার না, দক্ষতার না, ইচ্ছা শক্তি। কেউ বেচতে চায়, কেউ বেচতে চায় না। আপনি যখন বেচতে চাইবেন তখন একটা উপায় বেরোবেই। মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, যে যা চাবে সে তা পাবে। আপনি যখন চান বিক্রি করতে তখন আপনার সামনে হাজারটা উপায় বেরিয়ে আসবে। আপনি চান না, বিক্রি করতে পারবেন না। আমাদের অধিকাংশ সেলসম্যান আসলে সেলসের চাকরিটা জাস্ট চাকরি করে, মন থেকে এনজয় করে না। এটা এনজয় করার কাজ। আচ্ছা, সাকিব আল হাসান যখন বল করে, আমি আপনি কেন টিভি করে উঠি? আমি কি খেলছি, আপনি কি খেলছেন? আমরা এমন করে কেন করে উঠছি? কারণ হচ্ছে আমি ওই মুহূর্তে আমি না, আমি সাকিব আল হাসানের মধ্যে ঢুকে গেছি। বাই মানে কি বলবো, আমার অন্তর দিয়ে। এবং আমার মনে হচ্ছে আমি ছক্কা করলাম, বাংলাদেশ ছক্কা করলো, রাইট? এই যে এক্সাইটমেন্টটা নিলাম। তাহলে একটা বিক্রি যখন আমি সম্পন্ন করতে পারছি, আমি ওই কোম্পানির সেলসম্যান, আমার ওই কোম্পানির ওই টাকাটা আমার ঘরে ঢুকছে না, আমার কোম্পানি ঘরে ঢুকছে, কিন্তু আমার মধ্যে আমি বিক্রি করতে পারছি। কিন্তু এটা অনেকের নাই। বিক্রি হয়েছে, হবে, এই করলে কখন আপনার হবে নাকি? মানে কাজ করি, কাজটাকে ভালোবেসে করি না। এই পৃথিবীর সবচেয়ে নির্মম দিক কি জানেন? এই পৃথিবীর সবচেয়ে নির্মম দিক হচ্ছে অধিকাংশ মানুষ যে কাজটা করে সেই কাজটাকে ভালোবাসে না। এই পৃথিবীর আপনি অধিকাংশ মানুষ বাধ্য একটা জাস্ট জীবিকার জন্য যে কোনো কাজ বেছে নিতে বাধ্য হচ্ছে। তা যেটা আপনি ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে, স্রেফ কিছু টাকা ইনকাম করে সংসার চালানোর জন্য করছেন, সেটা আপনাকে কেন ভালো রেজাল্ট দেবে? প্রত্যেকের মানুষের জীবনে 3টা সার্কেল আছে। একটা হচ্ছে যা ভালো পারি, যা হতে চাই, যা করে খাই। 3টা সার্কেলের সমন্বয় একটা মানুষের ফিলোসফি, রাইট? যা ভালো পারি, যা করি, আর যা হতে চাই। মজার ব্যাপার না, দুঃখজনক ব্যাপার হচ্ছে অধিকাংশ মানুষের 3টা বৃত্ত 3 কোণায় ছড়িয়ে আছে। ভালো পারি এইটা, করে খাই ওইটা, হতে চাই এইটা। তারাই পৃথিবীতে সফল মানুষ যারা এই 3টা বৃত্তকে অলমোস্ট একটা কমন করে ফেলেছে। আইয়ুব বাচ্চু কেন এত ভালো গিটার বাজাতে পারতেন? কারণ ওনার গিটার বাজাতে উনি ভালোবাসেন, উনি এটা গিটারিস্ট হতে চাইছেন এবং গিটার বাজিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করেছেন। তো ওনার চেয়ে ভালো কি আমি আপনি বাজাতে পারবো নাকি? ব্যাপারটা বুঝতে পারছি। যে যেটা ভালো পারে সেটাকে যদি সে পেশা হিসেবে নিতে পারে তাহলে সে সফল হবে। কিন্তু আমাদের দেশের সমাজ বাস্তবতা এমন, যার কোনো চাকরি হয় না সে আসে সেলসের কাজ করতে, কোথাও পাইতেছে না, এই জন্য আসতেছে। এত শত শত হাজার হাজার ফ্রাস্ট্রেটেড তরুণ যে বিক্রি করে দিচ্ছে, এটাই তো ভাই বাহবা দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু মন থেকে আপনি বলেন, কোন মানুষটা ছোটবেলায় এম ইন লাইফ বলেছে আমি বড় হয়ে সেলসম্যান হব? আমিও বলি নাই
যদি আমি বাংলাদেশে একজন মানে সুপরিচিত আলহামদুলিল্লাহ, বিক্রয় প্রশিক্ষক, কিন্তু আমি ছোটবেলায় ভাবি নাই, সত্যি কথা, অনেস্টলি স্পিকিং, কিন্তু আমি যে ছোটবেলাতেই ভাবতাম যে আমি বড় হয়ে একজন সেলসম্যান হব, আমি না ভেবে যদি বেশি বিক্রি করে ফেলতে পারি, আমি ছোটবেলায় যদি ভাবতাম, শয়নে স্বপনে জ্ঞানে যদি আমি ওই জায়গা থেকে শুরু করতাম, তাহলে আজকে আমি কোথায় থাকতাম, আমার সাফল্য আরো কত উপরে চলে যেতে পারতো। আমরা অনেক সময় একটা সামনে যে কাজটা পাই ওটাকে নিজের কাজ বলে বেছে নিই, ব্যাপারটা তা হওয়া উচিত না। ছোট থেকে এম ইন লাইফ ঠিক করে ফেলা উচিত এবং সেই লক্ষ্যের জন্য কাজ করা উচিত। যেটা লক্ষ্যের সাথে মিলবে শুধু সেই কাজ করবেন, যেটা লক্ষ্যের সাথে মিলবে না সেই কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এখন এখানে যারা যারা দেখতেছে ভাই, আপনি যেটা বললেন যে আপনি একটাতে যেটা ভালো, একটা হচ্ছে জীবিকা, মানে যে তিনটা আপনি যে পয়েন্টস বললেন খুব সুন্দর। যারা যারা দেখতেছে আমাদের কিন্তু অনেক জায়গা থেকে দেখতেছে, গ্রামগঞ্জ থেকে দেখতেছে, স্টুডেন্টস দেখতেছে, তারা সবাই চাই ভাই এই যে আপনি যেমন আপনার একটা কলিং পাইছেন যে আমি সেলসে এইটা, আমি আমার কলিং পাইছি। তো তার আগে আমিও কিন্তু একটা সময় লস্ট ছিলাম, রাইট? যারা দেখতেছেন তারাও কিন্তু অনেকে লস্ট, ভাই আমি বুঝতেছি না, আমার ক্লিক করতেছেন আমার লাইফে, ঠেকাই পড়ে একটা জীবিকার জন্য কাজ করতেছে ধরেন। এখন তাদের ক্ষেত্রে তাহলে কি করা উচিত বা এই জায়গাটা? তাদের আগে নিজের স্ট্রেংথ কোথায়, নো দাই সেলফ, সক্রেটিসের কথা, নিজেকে জানো। ওকে, আমি বলি যে সাফল্যের 10.5টা ধাপ আছে আমার দৃষ্টিতে। তার প্রথম ধাপটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো, ওকে, নিজের সম্পর্কে জানো। ওকে, আমি কোন কাজটা ভালো পারি, নিজেকে সেলফ অ্যানালাইসিস করো, করে তুমি জীবনের লক্ষ্য নির্ধারণ করো। এটা অনেক তরুণ করে না, যেটা সামনে পাই সেটা নিয়ে চলে। আজকাল ভর্তি পরীক্ষা লটারি হয়ে যাচ্ছে, আজকে ভর্তি পরীক্ষা যে যেখানে চান্স পাবো, দেখি কোথায় চান্স পাই, যেটা পাবো সেটাই পড়বো। ব্যাপারটা তো তা হওয়া উচিত না। তুমি কি হতে চাও, সেই লাইনের পড়া কোথায় পড়াচ্ছে তুমি সেখানে যাও। আমরা যদি সত্যি সবাই লাইন বেছে নিতাম তাহলে কিন্তু এই ভর্তি যুদ্ধ বলে কিছু থাকার কথা না। আমি যেটা হতে চাই, কিন্তু আমি হচ্ছে একটা, পড়ছে একটা, পরবর্তী হতে চাই আরেকটা, তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের পড়াশোনা তো ইয়ে ওয়াইজ না, আমার এম ওয়াইজ না, ইন্টারেস্ট ওয়াইজ না। বা কেউ কেউ এটা সমাজ বিজ্ঞান পড়, তাহলে দ্রুত পাশ করে যাবে, পাশ করে তো লাভ নাই। তুমি কি আসলে সমাজকর্মী হতে চাও? যদি না হতে চাও তাহলে সমাজকর্মী পড়ে কেন তুমি একটা সিট নষ্ট করলা? তার তো নিজেরও সময় নষ্ট করতেছে। আজকাল অনেকে আমার কাছে এরকম আসে, ভাইয়া আমি ফিলোসফিতে মাস্টার্স করেছি, সেলসে চাকরি করতে চাই। তুমি ফিলোসফিতে কেন পড়লা? ভাইয়া তখন বুঝি নাই, যেটা সামনে পাইছি সেটা পড়ছি। তুমি ভুল পথে চলে গেছো। তুমি ঢাকা থেকে যাচ্ছ চিটাগাঙের ট্রেনে উঠেছো, আগে ইয়েতে গিয়ে আখাউড়া গিয়ে ট্রেনটা সিলেটের লাইন ঢুকে গেছে। এখন তুমি যত সামনে যাবা তত তো ভুল পথে যাবা। তোমাকে তখন যদি চিটাগাং পৌঁছতে তাহলে তো পিছিয়ে আসতে হবে। এই জায়গায় অনেকে না আমি তো ভাই করে ফেলছি, এখন কি করব? আচ্ছা, তাহলে মার্কেটিং যারা পড়ছে তাদের চাকরি আগে দেবেন মার্কেটিং এ, না যে হচ্ছে দর্শন পড়ে এসছে বা ইসলামিক স্টাডিজ পড়েছে তাকে চাকরি দেবেন আগে? হ্যাঁ, একটা সময় ছিল এই দেশে উচ্চশিক্ষিতের মানে সংখ্যা কম ছিল, তখন দেখা যাচ্ছে যে বাংলায় পড়েও সে একটা কোম্পানি জিএম হয়ে গেছে। এখন ওইটাতে এক্সাম্পল বললে হবে না রে ভাই, অধিক জনসংখ্যার দেশ। এখন তো তোমাকে ছোট থেকে তোমার লাইন্স ঠিক করে ফেলতে হবে। চাকরি করবা না ব্যবসা করব। কিছু লোক 2 নৌকায় পা দেয়, দেখি চাকরি হলে হলো, না হলে ব্যবসা করলে করলাম, না হলে চাকরি। এটা হবে না। আপনি ব্যবসা করব এর জন্য চাকরি করা যেতে পারে, যে আমি আগে 2 বছর চাকরি করে বুঝে নেবো যে কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, পরে গিয়ে আমি ব্যবসা করবো, ঠিক আছে। কিন্তু আমি এটা না পারলে ওইটা হবো, ওইটা না পারলে কিছু লোক দেখবেন বলবে ভাই আর 2টা বছর চাকরি কইরা কিছু টাকা জমায় নিয়া তারপরে ব্যবসা শুরু করবো, জীবনেও ব্যবসা হতে পারবে না। আই রিমেম্বার আপনি যখন কর্পোরেট লাইফ থেকে কর্পোরেট ট্রেনার হলেন, তখন আপনার এই গল্পটা আমি জানি যে আপনার মনে হয় বসকে একটা রুমে নিয়ে আসলেন, 10 বছর আপনার হচ্ছে সেলিব্রেট করলেন যে আমার 10 বছর আমি কর্পোরেট লাইফে, অ্যান্ড দেন আপনি ওখান থেকে এটা কি লাস্ট রবির ঘটনা। আমার যিনি যে বস উনি এখন হচ্ছে মেট লাইফের ডিএমডি তহিদুল আলম ভাই। ঘটনাটা এরকম ছিল যে সেটা হচ্ছে যে আমি লাস্ট চাকরি করলাম সেলস ট্রেনারে রবিতে। আমার কিন্তু অল থ্রু সেলসের ক্যারিয়ার। আমি রেকিট বেনকিজারের টেরিটরি ম্যানেজার, ইউনিলিভারের টেরিটরি ম্যানেজার, বাংলা লিঙ্কের জোনাল ম্যানেজার। একটেলে বা রবিতে যখন জয়েন করলাম তখন আমাকে ওরা দিল সেলস ট্রেনিং ম্যানেজার রোল, এবং এই কাজটা করতে গিয়ে আমার ট্রেনিংয়ের প্রতি ভালোবাসা। তার আগে বিশ্বাস করেন আমিও কখনো ভাবি না যে আমি ট্রেনার হব। আমি চাকরি করছি সেলসম্যানের চাকরি, এবং আমার স্বপ্নে একদিন কোনো একটা বড় কোম্পানির হেড অফ সেলস হবো। এটাই মানুষের ক্যারিয়ার যদি মাইন্ডেড যারা, আমার ওই স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছিলাম। কিন্তু যখন আমাকে ট্রেনারের দায়িত্ব দেওয়া হলো, আসিফ ইকবাল সাহেব যখন আমাকে এই দায়িত্বটা দিলেন, আমি এই কাজটাকে ভালোবেসে ফেললাম। তখন আপনার মনে হচ্ছে আমার মনে হলো যে আমার এই কাজটাকে ধরে রাখতে হবে। আমি তো চাইলে যে কোনো কোম্পানি হেড অফ সেলস হতে পারতামই হয়তোবা, যেহেতু আমার সাথে যারা ছিল ক্যারিয়ার মাইন্ডে তাদের সবাই এখন মিনিমাম সেলস ডিরেক্টর অথবা জিএম সেলস এরকম পজিশন চাকরি করে, ঠিক আছে। তো হয়তো আমিও আল্লাহ চাইলে এটা হতে পারতো, কিন্তু আমার লক্ষ্যটা আমি চেঞ্জ করে ফেললাম যে আমি যদি একটা কোম্পানির হেড অফ সেলস হই, জিএম হই, তাহলে একটা কোম্পানিতে চাকরি করা 500 লোক চিনবে। আর যদি আমি সেলস ট্রেনার হই, মুক্ত বিক্রয় প্রশিক্ষক হই, তাহলে আমাকে 5 লক্ষ লোক চিনবে। লোক চেনা মানে এটা একটা
ভালো লাগে আর কি, যে মানুষজন আমাকে চেনে, আমার কাজটাকে মূল্যায়ন করছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে মার্কেটিংয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, সেলসের আলাদা করে কোনো কোর্স তাই, কিন্তু সেলস কিন্তু মার্কেটিংয়ের উল্লেখযোগ্য অংশ। যারা মার্কেটিংয়ে পড়ে তাদের 99% বাকি জীবন কিন্তু মার্কেটিংয়ে জব করে না, তারা কাজ করে হচ্ছে কোর সেলসে। কিন্তু এই কোর সেলসকে ফোকাস করে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স নাই, কোনো উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। তাহলে এদের জ্ঞান কোত্থেকে আসবে? প্র্যাকটিক্যাল জ্ঞান দরকার। তো আমি তখন এই জায়গায় একটা ব্রিজ তৈরি করলাম যে যারা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা মার্কেটিংয়ে নেবে তাদের ওই বিদ্যা লাগবে, আমি ওটাকে অস্বীকার করছি না, কিন্তু ওই বিদ্যাকে ব্যবহার করে সে পেশাগত জীবনে টিকতে পারবে না, তাকে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে হবে। যেমন সেলস মার্কেটিংয়ের লোকজন যারা ফিল্ডে কাজ করে, সেলসের লোক, তাদের জীবনের একটা বড় অংশ যায় ক্রেডিট রিয়েলাইজেশন নিয়ে, মানে বকেয়া আদায় করা নিয়ে, যেটাকে ক্রেডিট ম্যানেজমেন্ট কেউ বলে, ক্রেডিট ডিসিপ্লিন কেউ বলে। কিন্তু বাংলাদেশের কোনো মার্কেটিংয়ের কোর্সে এই ক্রেডিট ডিসিপ্লিনে একটা লাইন নাই। হঠাৎ এইটা নিয়ে মার্কেটিংয়ের লোকজনের দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর যাচ্ছে। পারফরমেন্স ভালো হলেও ক্রেডিট ম্যানেজমেন্ট করতে পারলে হচ্ছে, পারফরমেন্স খারাপ করলেও ক্রেডিট ম্যানেজমেন্ট হতো। বিক্রি ততক্ষণ পর্যন্ত বিক্রি নয় যতক্ষণ পর্যন্ত বিক্রয়কৃত পণ্যের টাকা আদায় না হয়েছে। কিন্তু আমরা আজকাল বিক্রি টাকা আদায় ছাড়াও মানুষ বলে ফেলছে বিক্রি করে ফেলছে। এই যে ভুল কনসেপ্টগুলো, এগুলো যদি দূর না করা যায় তাহলে বিক্রয় পেশা কখনো শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারবে না। এই কাজগুলো নিয়ে আমি প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করি। আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, আমার সৌভাগ্য হচ্ছে 2 শতাধিক কোম্পানি 60,000 মানুষকে সেলস ট্রেনিং করানোর, মানে বাংলাদেশে অন্তত 60,000 মানুষ আছে যারা তাদের জীবনের একটা দিন ফেস টু ফেস। আমি তো অনলাইনে কোনো ট্রেনিং করাই না, খালি 2টা অনলাইন ভার্সন ছিল, একটা 10 মিনিট স্কুলে ছিল, আর একটা হচ্ছে ঘুরি লার্নিংয়ে ছিল, আরেকটা ভার্সন ছিল সুদক্ষতে। সেটাও অলমোস্ট, মানে আমি চাই না যে ওটা খুব বেশি প্রচার হোক। হ্যাঁ, আমি চাই যে আমার কথাগুলো মানুষ শুনলে আমার সামনে বসে শুনুক, কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর। আমি সামনে শত শত লোক বসে থাকা দরকার না, আমার কাছে 30টা মানুষ আসুক, তারা আমার কাছে ক্লোজলি বসুক, একটা দিন তাদের সাথে আমি সময় কাটাই, তাদের জীবনের রুটিনটা আমি সাজিয়ে দিই যে ভাই একজন আদর্শ সেলসম্যানের সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এইভাবে থাকা উচিত, এইটা খাওয়া উচিত, এইভাবে ঘুমানো উচিত, এইভাবে বিশ্রাম নেওয়া উচিত, কাজ শুরু করা উচিত এইভাবে। আমি কিছু কমন ট্রেনিং বলি আমার ক্লাসরুমে, আপনি যখন পেমেন্ট দিয়ে আসবেন তখনও বলবো, আজকে এখানে ওপেন বলে দিতে আমার কোনো সমস্যা নাই, আমি করে এমন কিছু নেই যে ওখানে গোপন কিছু আছে। পরিষ্কার কথা, আমি একটা কথা বলি, ফার্স্ট কল শুড বি মাস্ট কল। মানে দিন শুরু করো সফল কাজ দিয়ে। যে কোনো সেলসম্যান যদি এই নিয়মটা ফলো করে, মানে একজন সেলসম্যান আজকে 3টা জায়গায় তার বিক্রির কাজে যাওয়ার কথা, সে আগে থেকে জানে, অ্যাপয়েন্টমেন্ট করেছে। আমি বলবো যে 3টা কাজ সাধারণত আমরা কি করি, বাড়ি থেকে বেরো, যেটা আগে তার কাছে আগে যাই, তারপর তারটা যাই, তারপর তারটা যাই। আমি বলছি যে না, এই সিরিয়ালি যাওয়ার কিছু নাই। তুমি আগে চিন্তা করো যে কার কাছে তোমার কাজটা সহজে আদায় হবে, কার কাছ থেকে তুমি সহজে বের করে নিতে পারবা। তোমার যাকে মনে হবে এর কাছ থেকে কাজটা হওয়া সহজ, সেটা দিয়ে শুরু করো। সে যদি সবচেয়ে দূরের পার্টিও হয় তার কাছে আগে যাও, কারণ দিনের প্রথম কাজটা সফল হলে দিনটাই তোমার জন্য সাফল্যের বার্তা বয়ে আনবে। আর প্রথম কাজে কোনো কারণে ব্যর্থ হলে ওই দিনটা মাটি হয়ে যাবে। এতে প্রত্যেকটা দিনকে সুন্দর করে প্ল্যানিং করে চালাও। ফার্স্ট কল শুড বি মাস্ট কল। আর যারা দ্রুততর সময়ে সফল হতে চায় তাদের জন্য আরেকটু কঠিন শর্ত, ফার্স্ট 3 কলস শুড বি মাস্ট কল। মানে প্রথম 3টা কাজ, আমি দিন আজকে 30টা কাজ করবো, কিন্তু প্রথম 3টা কাজে পরপর সফল হব। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারেন এখনই, তাই ভাই যে 3টা কল সফল করা শুরু করে দেবে তাকে কি আপনি 5 কল বলবেন, 7 কল বলবেন? আমি বলবো না, যে 3 কল পারবে সে 30 কলও পারবে। মানে একটা পর্যায়ে আপনার ভেতর থেকে আর্ট চলে আসবে, আপনার ভিতরে সাহস চলে আসবে যে আমি পারি, আমি পারবো, কারণ আমি পেরেছি প্রথম 3টা কাজ। এই সাহস টানার জন্য 1 থেকে 3টা কাজ সফল হতে হয়। দিনের প্রথম কাজ যে সফল, দিনটা তার জন্য ভালো। আর দিন শুরু করতে হবে সকালবেলা, আর্লি মর্নিং। ভাই পৃথিবী জুড়ে যত সফল মানুষ, সেরা মানুষ, তাদের কমন বৈশিষ্ট্য তারা আর্লি রাইজার। পৃথিবীতে কোনো ব্যর্থ মানুষ, মানে কোন সফল মানুষ নাই যে দেরি করে ঘুম থেকে ওঠে। সফল মানুষ মানে সকাল থেকে ঘুম থেকে ওঠে। দিন শুরু হোক সকাল সকাল, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে কাজ শেষ করতে হবে। আপনি এটাকে স্পিরিচুয়ালি বলি, আমাদের ধর্মীয় অনুশাসনের সাথে বলি, ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। মহান সৃষ্টিকর্তা আপনাকে পথ দেখিয়ে দিচ্ছেন। আমরা যে সে পথ অনুসরণ না করে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমাই, আমাদের দিন শুরু করতে যে দেরি হয়ে যায়, শেষ করতে তো রাত 12টা বাজবেই। আমরা তো সিস্টেমের বাইরে চলে যাচ্ছি। আমি যদি একটু মানে এইভাবে বলি জিনিসটা, আপনি একটা দেশি ফ্রিজ কিনলেন, দেশীয় পণ্য কিনে হন ধন্য, এই স্লোগানে উদ্বুদ্ধ ওয়ালটন ফ্রিজ কিনলেন, কোনো কারণে ফ্রিজটা নষ্ট হয়ে গেল, হতেই পারে। আপনি কার কাছে যাবেন? স্যামসাংয়ের শোরুমে যাবেন যে ভাই ঠিক করে দেন? কেন যাবেন না? ওটা তো আরো ভালো বিদেশি কোম্পানি, ওটা দামি কোম্পানি। কারণ ওয়ালটন ফ্রিজ যে বানাইছে তার সমাধান তার কাছেই আছে। অথবা আমি একটা টয়োটা গাড়ি কিনলাম দোকান থেকে, দোকানদার কি আমাকে টয়োটা গাড়ির সাথে মার্সিডিজ বেঞ্জের চাবি উপহার দেবে যে স্যার আপনাকে 40 লাখ টাকা গাড়ির সাথে 1.5 কোটি টাকা চাবি দিলাম? দিলেও আমি কি নেব?
কেন নেবো না? কারণ আমি বলবো যে ভাই এই গাড়িটা চালানোর জন্য 40 লাখ টাকা দামের গাড়ির যে চাবি সেটা আমার লাগবে, এটার জন্য পারফেক্ট না, রাইট? তাহলে এখন আসেন, আমি যদি একজন বিশ্বাসী মুসলিম হই, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তাহলে এই দেহটা কি করে ভালো চলবে এটা সবচেয়ে ভালো জানেন কে? মহান সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তার ম্যানুয়াল আমাকে ফলো করতে হবে। সৃষ্টিকর্তার ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন। আমরা কয়জন সেটা বাংলায় অর্থ পড়ে পড়েছি? অনেকে খতম করে যাচ্ছে আরবিতে, খতম করে। আমি এটাকে বিরোধিতা করছি না, করেন আপনি, কিন্তু ওর আদেশ নির্দেশগুলো বুঝতে হলে তো আপনাকে মাতৃভাষা বুঝতে হবে। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ নাজিল হয়েছে সবগুলো ওই নবী রসুলের মাতৃভাষায় নাজিল হয়েছে, সবগুলো আরবি ভাষায় নাজিল হয়নি। কিন্তু যে রাসূল উপর নাজিল হয়েছে তার মাতৃভাষা হয়েছে, মানে যারা সে সহজে জিনিসটা বুঝতে পারে। তাহলে আমার আপনার জন্য করণীয় কি? আমরা তো আরব না জাতি, মানে জন্মগতভাবে আমরা বাঙালি। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে, আরবি বুঝতে হবে, কিন্তু সেটাকে বাংলায় বুঝতে হবে। পবিত্র কোরআনে কিছু পরিষ্কার গাইডলাইন দেওয়া আছে। আমি দিনকে সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য, রাতকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য। দিনে কাজ করো, রাতে ঘুমাও। আর আমরা জিনিসটাকে উল্টাই ফেলছি, তাহলে আমাদের কি করে হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে রাতে আপনাকে বিশ্রাম নিতেই হবে রে ভাই। কারণ আমাদের দেহটা এমন মেকানিজমে তৈরি, রাতের বেলা যখন আমার বিশ্রামে থাকবে তখন তার শরীরের মধ্যে কিছু হরমোন সিক্রেশন হবে, যে হরমোনগুলো তার শরীরকে সুস্থ রাখা, চাঙ্গা রাখার জন্য জরুরি। এগুলো দিনের বেলা বেরোবে না, আপনার শরীরের মধ্যে আছে জিনিসগুলো, কিন্তু সেগুলো কাজ করবে মাঝরাতে। 4টা শর্ত পূরণ করতে হবে। মাঝরাতে যখন আপনি মানে যদি আপনি জেগে থাকেন আপনার শরীরে কাজ করবে না। মাঝরাত, সময়টা মাঝরাত। 2 নম্বর হচ্ছে ওই সময়টা আপনি ঘুমন্ত। তৃতীয়ত যেখানে আপনি আছেন সেখানে কোনো আলো জ্বলতে পারবে না। চতুর্থত সেখানে কোনো শব্দ হতে পারবে না। এই 4টা শর্ত যদি আপনি পূরণ করে বিশ্রাম নিতে পারেন তাহলে আপনার শরীর পরিপূর্ণভাবে রিপেয়ার হবে, মেরামত হবে। কয়টা মানুষ আমরা আজকে এটা পারছি বলেন? বাংলাদেশের অনেক মানুষ যারা অনলাইন না, মানে তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখছে, তাদের অনেকেই আমেরিকা ইউরোপের সাথে মিলিয়ে অফিস করে, দিনে ঘুমায় রাতে করে। আমি সেলসের লোক, আমি বিক্রি নিয়ে কথা বলার কথা, আমি কেন এখন মানে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি বা সব কিছুর মধ্যে হেলথ টেনে আনি? কারণ হেলথ ফিট তো সেলস হিট, হেলথ ফিট তো সেলস হিট। হেলথই ঠিক নাই তো কি লাভ হবে? আপনি আমাকে বলেন। আপনি বিদেশ থেকে অনেক বড় ডিগ্রি নিয়ে আসলেন, আপনি অক্সফোর্ডে পড়াশোনা করলেন, আপনি হার্ভার্ডে পড়াশোনা করে আসলেন, সেলস মার্কেটিংয়ের একটা নারী নক্ষত্র জানেন, বিশ্বের সেরা সেরা টিচার আপনাকে ট্রেনিং করিয়েছে, আপনাকে প্রশিক্ষণ দিয়েছে, আপনি অনেক জ্ঞান নিয়ে চলে আসলেন। আসার পর এমন রোগ হলো আপনি হাঁটতেই পারেন না, ওই বিদ্যা আপনি কীভাবে কাজে লাগাবেন? বেটার আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু আপনার একটা হেলদি বডি আছে, আপনার একটা অ্যাক্টিভ বডি আছে, আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে অনেক টাকা বিক্রি করতে পারবেন। তাহলে কোনটা আগে দরকার, সেলসের জ্ঞান না সুস্থতার জ্ঞান? অবশ্যই সুস্থতার জ্ঞান। এই জন্য আমি বারবার এই জায়গায় ফেরত আসি ভাই। আপনার প্রশ্নটা ছিল যে ভালো সেলসম্যান পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তার লাইফস্টাইল ঠিক না করলে তার সেলস ঠিক হবে না। তো ভাই তার লাইফস্টাইল ঠিক করতে হবে, তার লাইফের মধ্যে প্রবলেম আছে, তার খাদ্যাভ্যাসে প্রবলেম আছে, এগুলো যদি ঠিক না করে তাহলে কেউ সুস্থ থাকতে পারবে না। সুস্থ না থাকলে বিক্রি বাড়বে না। বিক্রি কিন্তু ক্রমাগত বাড়ানোর বিষয়। এর জন্য আপনাকে 2টো কাজ করতে হবে। নাম্বার 1, পুরনো ক্রেতার কাছে বেশি বিক্রি করতে হবে, নতুন ক্রেতা তৈরি করতে হবে। আই রিপিট, বিক্রি বাড়ানোর পৃথিবী জুড়ে যত পণ্য আছে, যত সার্ভিস আছে, প্রত্যেকে চাই বিক্রি বাড়াতে, কারণ রেভিনিউ দিন দিন বাড়তে হবে। আপনার এই স্টুডিওর যে খরচ, এইটা 1 বছর আগে যা ছিল এখন একটু হলেও বেড়েছে, আরেক বছর পর আরেকটু বাড়বে। তাহলে আপনাকে এই স্টুডিওর ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনাকে বেশি রেভিনিউ আর্ন করতে হবে। এটাই তো বাস্তবতা, রাইট? এমন তো না যে সরকার ঘোষণা করেছে 10 বছর বিদ্যুৎ ব্যবহার করার পর বাকি জীবন ফ্রি করে দেবো। হ্যাঁ, বা এই ফ্লোরের যিনি মালিক তিনি বলেছেন যে 5 বছর ভাড়া থাকলে ভাড়া বাড়বে না বা ফ্রি করে দেবো, তা তো না। তাহলে সবকিছুর সাথে আপনাকে বিক্রি বাড়াতে হবে। বিক্রি বাড়ানোর জন্য 2টা কৌশল। নাম্বার 1, পুরনো ক্রেতার কাছে বেশি বেচো, নতুন ক্রেতা তৈরি করো। পারফেক্ট। পুরনো ক্রেতার কাছে বেশি বেচো ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। আমার কাছে আমার এই বছর 10 জন কাস্টমার ছিল, 10 জনের কাছে আমি 10 টাকা করে 100 টাকা বিক্রি করেছি, আমার রেভিনিউ হচ্ছে 100 টাকা। পরের বছর আমাকে বাড়াতে হলে ওই 10 জনের কাছে 12 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে আপনি বলে বাহ, এখানে থেকে 10 জনের কাছে 12 টাকা করে করলে 120 হয়ে যাচ্ছে, আমার তো গ্রোথ চলে আসলো না। আসবে না, কারণ এই 10 টাকার লোকগুলো 12 টাকা কিনবে, ঠিক আছে, যদি আপনি সফল সেলসম্যান হন কিনাইতে পারবেন, কিন্তু দেখা যাবে 10 জনের মধ্যে 8 জন কিনছে, 2 জন হাওয়া হয়ে গেছে, নাই, দুনিয়াতেই নাই, অথবা অন্য প্রোডাক্টের দিকে ছুটে গেছে, অন্য কোম্পানির প্রতি তার লয়াল হয়ে গেছে। তাহলে প্রত্যেক কাস্টমার বাড়লো পার ইউনিট 2 করে, কিন্তু 10-এর জায়গায় হয়ে গেলই 8 বরং 96, টোটাল 100 ছিল আগের বার। তাহলে সবাইকে ইন্ডিভিজুয়াল বাড়ানোর পরেও 2 জন কাস্টমারকে ধরতে না পারা বা ধরে রাখতে না পারার কারণে বরং আরও কমে গেল। কিন্তু আপনাকে তো গ্রোথ এনশিওর করতে হবে, সেটা করতে করবো। তখনই আসছে নতুন কাস্টমার ধরো। নতুন মানে পুরনো কাস্টমার কিছু থাকবে, কিছু চলে যাবে, যারা থাকবে তাদেরকে বাড়ায় বিক্রি করলে আপনার ওইটা সমান সমান হবে, 100 হবে, 196 হবে, 198 হবে, 102 হবে। গট দ্য মেসেজ? কিন্তু আপনি যদি গ্রোথ চান তাহলে আপনাকে ইউ হ্যাভ টু সার্চ নিউ কাস্টমার, যেটাকে বলে প্রসপেক্টিং।
মার্কেটিং এর ভাষায়, সেলসের ভাষায়। Prospecting, প্রসপেক্ট মানে ফিউচার পসিবিলিটি, সম্ভাব্য ক্রেতা। আর সম্ভাব্য ক্রেতাকে খুঁজে বের করার জন্য আপনি যত রকম কৌশল অবলম্বন করবেন সেটাকে বলে প্রসপেক্টিং। wonderful. এরকম একটা গল্প বলে আপনাকে জিনিসটা বোঝানো যেতে পারে। গল্পটা একটা সত্য ঘটনা। একটা ছেলে একটা মহলে দুধ বিক্রি করতো, গোয়ালা, মানে তার বাড়িতে গরু ছিল, গরুর দুধ সে বিক্রি করতো। এখন তার তো রেগুলার কাস্টমার দরকার, অনেক সময় অনেক কাস্টমার ছুটে যেতে পারে, নতুন কাস্টমার দরকার, দুধটা সে সংরক্ষণ করতে পারছে না, তাকে ডেলি বেচে ফেলতে হবে। সে যে কাজটা করতো, প্রতিদিন দুধ বিক্রি করার পর যদি কোনোদিন কিছু দুধ অবশিষ্ট থাকতো, মানে বিক্রি করতে পারে নাই, তাহলে পার্শ্ববর্তী যে হাসপাতাল, ক্লিনিক আছে, নার্সদের কাছে দেখা করতো। হাসপাতালের নার্সদের কাছে গিয়ে বলতো, আপা ওই যে খামারটা দেখছেন আপনারা জানলা দিয়ে দেখতে পারেন, আমি ওই খামারের মালিক, Okay. আমার আজকে গরুর একটু বেশি দুধ হয়েছে, বিক্রিও হয় নাই, এটা আপনাদেরকে আমি খাওয়াইতে আসলাম। নার্সদেরকে মানে মহব্বত দেখিয়ে খাবার, প্রতিবেশীর হক বলে কথা, তাদেরকে খাবার খাওয়ায়, দুধ খাওয়ায়। আর নার্সরা ফ্রি দুধ খেয়ে তারা খুশি হয়ে গেছে। কিছুদিন পরে এই দুধওয়ালা বলতেছে যে আপা আমাকে একটু হেল্প করা যায়। কি হেল্প বলেন? যেহেতু সে পেটের মধ্যে ঢুকছে, সবচেয়ে বড় ঘুষ হচ্ছে খাবার। যার পেটের মধ্যে আপনি ঢুকতে পারবেন, তার মনের মধ্যে ঢুকতে পারবেন, ঠিক আছে? আর নার্সরা মোটামুটি তার ভক্ত হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, ফ্রি দুধ খাওয়ায়, কোনো পয়সা নাই না, ভালো জিনিস খাওয়ায়। তো তখন বলছে আপা একটা কাজ, সেটা হচ্ছে আপনাদের হাসপাতালে তো প্রচুর মানে বাচ্চারা, নবজাতক বাচ্চা ডেলিভারি হয়। হ্যাঁ হয়, প্রতিদিনই 2-4টা বাচ্চা ডেলিভারি হচ্ছে। আপা ওই বাচ্চার বাবাদের ঠিকানাও আপনাদের রেজিস্টার্ড খাতা? হ্যাঁ সেটা তো থাকবেই, নাহলে রুগী ভর্তির সময় তো থাকে। ওই নাম এবং নাম্বারগুলো আমাকে দিবেন। এবার ওই নাম্বারগুলো নেয়, প্রতিদিন নার্সরাকে সাপ্লাই দেয় যে আজকে 3টা বাচ্চা, এই হচ্ছে বাচ্চার বাপের ঠিকানা। বাচ্চা যখন এসছে, ওই বাসার জন্য সেটা ফুলের তোড়া বানিয়ে ওই বাচ্চার বাসার সামনে গিয়ে ফুলের তোড়াটা রেখে আসে, সাথে একটা কাগজ, তোমার ঘরে এসছে চাঁদের আলো, আমার লাগছে ভালো, আমি মোহাম্মদ কেরামতুল্লাহ, দুধ বিক্রেতা, মোবাইল নাম্বার 01... ওই বাবা যখন ঘর থেকে বের হয়, দেখে ফুলের তোড়া। দেখেন আমরা, আমারই তো মনে হচ্ছে যে ওর কাছ থেকে যে কিনি, ওর কাছ থেকে আপনার কি মনে হবে, এই বাচ্চা যতদিন দুধ খাবে, এই লোকের দেওয়া দুধই খাবে। এরকম তো পানি বেশি মিশালেও খাবে, ভেজাল দিলেও খাবে, টাকা বেশি রাখলেও খাবে, কারণ ইমোশনাল ইন্টারেস্ট করে ফেলছে। কারণ ওই লোকের দুধ কি কোনো অবিকৃত থাকবে? দ্যাট ইজ কল প্রসপেক্টিং। সে কিন্তু যাকে তাকে দুধ খাওয়াচ্ছে না, আপনাকে খাওয়াচ্ছে না, আমাকে খাওয়াচ্ছে না, এমন জায়গায় খাওয়াচ্ছে যেখান থেকে খাওয়াইলে তার সম্ভাব্য ক্রেতা পাবে। এটা তো বানানো গল্প না? এই গল্পটা আমি শুনেছিলাম আমারও যে শিক্ষক, বাংলাদেশের একজন সিনিয়র সেলস ট্রেনার আকবর স্যারের কাছ থেকে। এখন এটা কত সালে কোথায় ঘটেছে তা না, বাট ব্যাপারটা এরকম টাইপেরই। গল্পটা গল্প বললে গল্প, সত্য হলে সত্য, এইটা নিয়ে গবেষণা করা কিছু নাই, পয়েন্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে সন তারিখকে খুব পারফেকশনিস্ট। এই ঘটনাটা আপনি বললেন যে 1999 সালে, এটা 97 সালে গল্প হতে পারে ভাই, আমি তো মানুষ, আমার সন তারিখ উল্টে যেতে পারে, আমি ওইটা নিয়ে চ্যালেঞ্জ করছি না, কিন্তু ঘটনাটা বোঝো, মানে জিনিসটা বোঝো, শিক্ষাটা নাও। শিক্ষাটা কি? এটা 97 না ঘটলে 2002 ঘটলে কি ঘটনা উল্টে যেত? এটা যদি ঘটেও, এটা কি কাজ করতো না? রাইট, এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে যে আপনি রাইট পারসনকে খুঁজে বের করা। আরেকটা গল্প বলি, এটাও সেলসের ট্রেনিং আমি বলে থাকি সাধারণত। সেটা হচ্ছে যে একটা ছেলে রেন্ট একারে গাড়ি ভাড়া দিত। আচ্ছা, সে কাস্টমার কোথায় খুঁজে পাবে? সে প্রতিদিন তার শহরের ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট, মানে যেমন ঢাকা শহরের যত ট্রাফিকই থাকুক না কেন, একটা সেন্ট্রাল ট্রাফিক পয়েন্ট আছে, কন্ট্রোল পয়েন্ট। একসময় এটা ছিল শাহবাগ থানা, এখন যেখানে ওইখানে। এই মুহূর্তে এটা কোথায় আছে আমি ঠিক জানি না, কিন্তু পুলিশের আছে। অর্থাৎ ঢাকা শহরে যেখানে যা দুর্ঘটনা ঘটুক, সার্জেন্টের 2টা কাজ। একটা হচ্ছে দুর্ঘটনার থেকে লোকজনগুলোকে উদ্ধার করা, মামলা টামলা যা হবে এগুলো আইনগত প্রসেস করা, আর ওই কন্ট্রোল রুমকে অবগত করা যে তেজগাঁ মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছে। ফলে আপনি ওই কন্ট্রোল রুমে গেলে আর কোথাও যাওয়া লাগবে না। ঢাকা শহরে কোথায় কোথায় দুর্ঘটনা ঘটেছে আজকে সারাদিনে, কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জন মারা গেছে, কয়জন আহত হয়েছে, এবং কোন গাড়ি, সেই গাড়ির মালিকের নাম কি, নাম্বার কি, সব পেয়ে যাবেন একটা জায়গা মতো হিট করতে পারলে। ওই লোকটা যেটা করতো, ওই জায়গা থেকে ওইখানে যে অপারেটর তার সাথে খাতির করছে, করে বলে ভাই আজকে খালি কাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই নাম্বারগুলো দিয়ে ওইটা নিয়ে সন্ধ্যার পর তাদেরকে ফোন করে, স্যার আজকে আপনার গাড়িটা দুর্ঘটনায় পতিত হয়েছে, আমি নিশ্চয়ই আপনার ইন্স্যুরেন্স করা আছে, আপনি আরেকটা গাড়ি পেয়ে যাবেন, বাট যে কদিন ওই নতুন গাড়ি না আসছে ততদিন তো অফিসে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবেই। যারা কিন্তু গাড়ি ব্যবহার করে তারা হুটহাট করে বাসে উঠবে না বা উঠতে পারে না, ইউজ টু না। তাহলে স্যার আগামী 7 দিন ডিউটি করার জন্য আমার কাছে একটা ভালো গাড়ি আছে, আমি কি স্যার পাঠাবো? সকাল থেকে মন খারাপ, আমার গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কষ্টে আছি। এর মধ্যে একটা লোক আমাকে ফোন করে সহানুভূতি সুরে বলতেছে যে স্যার আপনার গাড়িতে অফিসে যাওয়ার জন্য আমার গাড়িটা পাঠাবো, আমি কি কোনো দামাদামি করবো তার সাথে? আমি বললাম জি ভাই পাঠাই দেন, এই ঠিকানা। জি স্যার আমি আপনার ঠিকানাও জানি, কালকে সকালে আপনি অফিস টাইমে যেভাবে আপনার গাড়ি ছিল, আমার গাড়িটা আপনার বাসার সামনে রেডি থাকবে। ওই লোকে ব্যবসা করবে নাকি আমি আপনি ব্যবসা করবো?
তাহলে আমি উদাহরণগুলো বুঝাতে পারছি কিনা, মানে রাইট কাস্টমারকে ধরতে হলে রাইট জায়গায় যেতে হবে, আবার রিয়েলি মানে জেনুইনলি কেয়ার করতে হবে, জেনুইনলি কেয়ার করতে হবে, সেটা তো বটেই, কিন্তু সেটা করার জন্য আপনি কাকে করবেন? আপনি তো ঢাকা শহরে কোটি কোটি মানুষ, আপনি খুঁজে বের র্যান্ডমলি করলে তো হবে না। র্যান্ডমলি ব্র্যান্ডিং টিম করবে, মার্কেটিং টিম করবে, কিন্তু আমি যা সেলসের লোক তাদেরকে স্পেসিফিক কাস্টমার খুঁজে বের করতে হবে। তাহলে আপনি যেই নেচারে ব্যবসা করেন সেই নেচারে ব্যবসা করার জন্য কার কাছ থেকে আপনার রাইট অ্যান্সার সেটা খুঁজে বের করতে হবে। আপনি ধরেন একটা ব্যাংকের কর্পোরেট সেলসের এক্সিকিউটিভ, আপনি ওই কাজ হচ্ছে বিভিন্ন বড় বড় টাকাওয়ালা লোকের কাছ থেকে টাকা আপনার ব্যাংকে ঢুকানো, এটা হচ্ছে আপনার টার্গেট। তাহলে আপনি এখন কার কাছে বেশি টাকা আছে আপনি বুঝবেন কি করে? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি আপনার এক ফ্রেন্ড সেফার কোন একটা মোবাইল অপারেটর কোম্পানির কর্পোরেট সেলসের হেড বা কর্পোরেট সেলসের এক্সিকিউটিভ, তার কাছে আবার ওদের টপ প্রায়োরিটি কাস্টমারের তালিকা আছে। তারা তাদের জন্য এই হিসাব রাখে যে কে কে বেশি টাকা রেভিনিউ দিচ্ছে। এমন একজন দোস্ত যদি আপনি জোগাড় করতে পারেন, তাকে বলেন দোস্ত আমি যে তোমার কাছে তালিকা পেয়েছি দুনিয়ার কেউ জানবে না, খালি তুমি বলো বাংলাদেশের টপ মোবাইল ইউজার কারা, যাদের বিলের কোনো হিসাব নেই, দেশে মানে ইন্টারন্যাশনাল রোমিং করা আছে, 5 লাখ টাকা 10 লাখ টাকা বিল আসলে তাদের কিছু যায় আসে না, ওই লোকগুলোর কাছে অফুরন্ত টাকা আছে। এখন আপনি ওই নাম্বারগুলো জোগাড় করলেন, ওই নাম্বারগুলো জোগাড় করে আপনি তাদেরকে 1-to-1 করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেন, আসসালামু আলাইকুম রহমান স্যার, আমি অমুক ব্যাংক থেকে বলছি, যদি আপনি ডিপোজিট করতে চান আমার ব্যাংকে করতে পারবেন। ওই লোক আপনি কিন্তু আগেই জেনে নিয়েছেন ওই লোক কোটিপতি, ওই লোকের কাছ থেকে আপনি 10 লাখ 20 লাখ টাকা যে কোনো সময় চাইলে ওই লোকের যদি খালি একটু মনটা চাই খ্যাট করে ফেলবে। কিন্তু এর না করে আপনি রাস্তার মোড়ে মোড়ে যত লোক ভাই টাকা ডিপোজিট করে টাকা লাভ হবে। তার মানে আমি উদাহরণগুলো যেটা বোঝাতে চাচ্ছি, সেলসম্যানদেরকে স্পেসিফিক কাজ করতে হবে। আমি যে পেশাটা আছি সেই পেশার সাথে রিলেটেড, আমি একজন, যেমন আমি আমার নিজের পেশা দিয়ে বলি আমি একজন সেলস ট্রেনার, আমি চাই কি বাংলাদেশে প্রত্যেকটা সেলসম্যানকে গড়ে তুলতে, ট্রেনিং করাইতে। তাহলে আমি ট্রেনিং করাতে আমি কাস্টমার কোথায় পাবো? আমার জন্য 2 জন হচ্ছে প্রসপেক্ট, একটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির হেড অফ এইচআর আর হচ্ছে হেড অফ সেলস। এই 2টা লোক যদি রাজি হয় ট্রেনিং লাগবে তাহলে আমার কাজ আসবে, এই 2টো লোক যদি রাজি না হয় আমার কাজ আসবে না। এর সাথে সাথে আবার একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ইস্যু প্লে করে ওই ট্রেনিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ, কারণ হেড অফ এইচআর বলে খালাস এই রাজীব ভাই ট্রেনিং করাও, কিন্তু অ্যাপ্রুভাল তৈরি, সেটা পাস করা, ভেন্যু ঠিক করা, মেনু তৈরি করা, এগুলো তো এক্সিকিউটিভ করে। এক্সিকিউটিভ পাত্তা না দিয়ে শুধু যদি আমি হেড অফ এইচআর সাথে লিঙ্ক আপ রাখি তাহলে হেড অফ এইচআর আমাকে খুব সম্মান করবে, গুরুত্ব পাবো কর্পোরেট ইমেজের কারণে, কিন্তু ওই এক্সিকিউটিভ তো খুব তো যাও দেখি বস কেমন তোমাদের কাজ করায়, ও বলে দিল স্যার ভেন্যু পাচ্ছি না, স্যার উমুক পাচ্ছি না। তার মানে কি আমাকে ওই হেডের সাথেও খাতির রাখতে হবে, কর্পোরেট রিলেশন রাখতে হবে, প্লাস যে লোকটা আমার রাইট কাজটা করবে, ডিসিশন মেকার না, ডিসিশন মেকার প্লাস হচ্ছে এক্সিকিউটর, তাকে আমাকে খুঁজে বের করতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে। ভাইয়া আপনি কি ভেন্যু ঠিক করতে পারলেন, ডেট ঠিক করতে পারলেন? আর আমার মতো একদম সিনিয়র লোক যখন এক্সিকিউটিভকে ফোন দিয়ে সুন্দর করে বলতে, ভাইয়া ও তো আরো বেশি, ও তো অনার ফিল করবে, ও আমার জন্য কাজ করবে, ও অনেক স্পেশাল ফিল করবে ডেফিনেটলি। তাহলে এই যে আমি আমার নিজের পেশাগত প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন তাকে তাকে আমার মতো করে রেডি করে ফেললাম, এটাই সেলসম্যানশিপ। এটা তো ঠকানো না, এটা তো মানুষকে প্রতারণা করে না, এটা মানুষকে তার প্রয়োজনটা দিয়ে তার সমস্যার সমাধান দিয়ে। আমি শুরুতে যে কথা বলেছি, সেলস একমাত্র পেশা, কেউ নিজে জেতা যায়, অন্য কেউ জেতানো যায়। সো আমি আমারটা করবো অন্যকে জিতিয়ে, অন্যকে হারিয়ে আমি কখনো জিততে চাচ্ছি না। সো আমি যখন জিততে চাই, অন্যকেও জিততে চাই, তখন এমনি ভালো কিছু হবে। সবচেয়ে জরুরি কথা ভালো মানুষ হতে হবে, সেরা মানুষ হতে হবে। ভাই একটা জিনিস যেটা মানে অনেকের আমরা কমপ্লেইন পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে টেলিমার্কেটিং যারা করে, ফোনে দিয়ে আপনার কি এটা লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে, এবং এটা কিন্তু প্রচুর মানুষ বিরক্ত বোধ করে, রাইট? তো ধরা যায় ভাই ডিম লাগবে, ভাই এটা লাগবে, ভাই ওটা লাগবে। তো এই জায়গাটাতে যদি আপনি ডিসিশন মেকার হতেন বা আপনি যদি গাইড করতেন যে সে ফোন দেবে কিন্তু আমি অ্যানয়েড হব না, তাহলে কি মেকানিজম আপনি তৈরি করতেন যে ও ফোন দিয়ে বলতেছে স্যার ডিম লাগবে আর আমি খুশি মনে বলবো হ্যাঁ থ্যাংক ইউ কল দিছেন? বলেন তো এই জায়গাটা আপনি কি মেকানিজম? ভাই বিষয়টা হচ্ছে যে আপনি যেরকম স্মুথ একটা সিনারিও বললেন, এটা কখনোই হবে না। কেউ স্মুথলি নেবে, কেউ হচ্ছে অ্যানয়েড হবেই। কিন্তু একজন সেলসম্যান হিসেবে কিছু মানে প্রস্তুতি নেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আমি কোনো কাস্টমারকে টার্গেট করেছি, আমি যদি ডিসিশন মেকার হই, আমি প্রথমে বলবো যে সরাসরি কাউকে কল করবা না। এখন হোয়াটসঅ্যাপের যুগ, আগে হোয়াটসঅ্যাপে তাকে একটা গ্রিটিংস মেসেজ পাঠাও, অভিনন্দন মেসেজ পাঠাও, গ্রিটিংস ফ্রম অমুক, আমি অমুক, আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, ওইটাকে পাঠাও, ওইটা দেখুক, ওইটা দেখে সে হয়তো কল করে ফেলতে হবে। তাহলে আর তোমার একবারে কল করার প্রয়োজনই হলো না। কিন্তু আপনি পাঠালেন, তারপর সে দেখছে কিন্তু নক করছে না, তখন আপনি করতে চান, এখানে আপনি কিছু এটিকেট মেনটেন করতে হবে। যেমন আপনি খুব সকালে করবেন না ফোন,
কোন টাইমটা বেস্ট বেস্ট টাইম পরে, কোন করবেন না সেটা বললে বাকিটা বেরিয়ে যাবে। যেমন আপনি মাঝরাতে করবেন না, আপনি খুব সকালে করবেন না। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, অধিকাংশ মানুষ না হলে একটা সার্টেন মানুষ নামাজ কালাম পড়ে বা ওই সময়টা তারা নামাজের মধ্যে থাকে। আপনি একদম জোহরের নামাজ বাংলাদেশের যে কোনো জায়গায় 1:00 থেকে 1:30টার মধ্যে হয়। আপনার যত ইম্পর্টেন্ট কলই হোক এই সময়টা অ্যাভয়েড করা উচিত। আপনি 1টার পরে কাউকে কোনো কল দিবেন না, আবার 2টার আগে কল দিবেন না। এই যে এই জিনিসগুলো মেনটেন করা। আসরের রক্ত 4:30 থেকে 5টার মধ্যে হয়, এগুলো মেনটেন করা। আমি বলছি না এটা করলে আপনি সব ক্ষেত্রে আপনি জিতে যাবেন, কিছু জিনিস তো বোঝা যায়। আবার কাউকে একটা কল দিয়েছেন, সে ধরে নাই, অন্তত তাকে পরবর্তী 15 মিনিটের মধ্যে আর কল দেওয়া উচিত না। কারণ সে যদি ধরার মুডে থাকতো বা পরিস্থিতি থাকতো তাহলে ধরে ফেলতো। আর আমি চাচ্ছি যে আজকে একটা কল করবই, ধরাবই, করতে যাচ্ছি, তখন সে বিরক্ত হয়ে যাবে। দরকার নাই তো ভাই। আপনি তাকে 15 মিনিট পরে করেন এবং শুরুতে তাকে সরি বলে নেন, স্যার সরি আমি আপনাকে একবারের জায়গায় 2বার কল করতে বাধ্য হলাম, হয়তো আপনি আগের বারটা খেয়াল করেন নাই, মানে ক্ষমা চেয়ে নেন বা সুন্দর করে স্যার আমি কি কথা বলার সুযোগ হবে। এমন যারা টেলিমার্কেটিং করে তারা আবার কাউন্টার দেবে কি জানেন, ভাই এভাবে বললে কেউ কথা শুনবেই না, ভাই শুনবে না, পরিবেশ তৈরি করে নিতে হবে। একটা ওই যে বলেন এলিভেটর স্পিচ, এলিভেটর স্পিচ একটা টার্ম আছে, এই টার্মটা বলা হচ্ছে যে তুমি সাধারণত কারোর সাথে লিফটে উঠছো 30 সেকেন্ড থেকে হাইস্ট 40 সেকেন্ড সময় পাবা। এর মধ্যে এমন কিছু থ্রো করতে হবে যেন লিফট থেকে নামার পরেও সে তোমার সাথে আরও কিছুক্ষণ সময় দেওয়ার জন্য রেডি হয়। এইটা যারা পারে তারা সফল সেলসম্যান বলা হয়ে থাকে। টেলিমার্কেটিংয়ে ওই টেকনিকগুলো শিখতে হবে, এমন কিছুতে শুরু করতে হবে, এমন কিছুতে স্টার্ট করতে হবে যেন বাকি কথা শোনার জন্য মানুষ রাজি হয়। আমি যদি গদ বাঁধা কথা সবাইকে একই রকম ভাবে বলতে চাই, মানুষ তো বিরক্ত হতেই পারে, খুবই স্বাভাবিক। আগে টোন শুনে বুঝতে হবে, হ্যালো বুঝতে হবে এই লোকটা ব্যস্ততার মধ্যে ফোন দিচ্ছে, ওকে তার পরের কথা বলার দরকারই নেই। স্যার মনে হয় ব্যস্ত আছেন, আমি পরে কথা বলি, এনাফ। তাকে একটা মেসেজ পাঠানো, স্যার আমি অমুক কল করেছিলাম, আমি আপনার সাথে কথা বলবো। বা কাউকে পারমিশন চাওয়া যে ভাই এখন কি আপনাকে ফোন করার জন্য রাইট সময়, অ্যান্সার দেখ বা না দেখ, অ্যাটলিস্ট পরে যদি সে রেগে যায় আপনি একটা কাউন্টার তো দিতে পারবেন যে স্যার সরি আমি কিন্তু সরাসরি আপনাকে কলটা করি নাই, অ্যাটলিস্ট আপনি যদি একটু মেসেজ চেক করে দেখেন, আমি কিন্তু প্রথমে আপনাকে আমার পরিচয়টা দিয়ে আধা ঘন্টাকে মেসেজ পাঠিয়েছি, আমি কোনো রিপ্লাই না পাওয়াতে আমি ধরলাম যে আপনার সাথে আমার কথা বলা দরকার। মানে আমাকে নিজেকে সেফ সাইডে রেখে চলার কথা, ঠিক আছে? কিন্তু দিন শেষে কিছু মানুষ বিরক্ত হবে, কিছু রাগ করবে, এটাকে মেনে নিয়েই আপনাকে এই পেশাটা করতে হবে। একটা কথা মনে রাখবেন, সেলসের ভাষায় বলতে হয় কেনাতে হলে চেনাতে হবে আগে। মানুষ তারটাই কেনে যারটা চেনে, যেটা চেনেই না সেটা কিনবে কি করে? আপনি তো পণ্য তৈরি করার আগে কাস্টমার পারমিশন নিয়ে তৈরি করেন না, আপনি আপনার সুবিধা মতো তৈরি করছেন। এখন তাকে তৈরি করাতে যখন হবেই, এখন যখন তাকে দিয়ে কেনাতে হবেই, নাইলে আপনার টার্গেট পূরণ হবে না, নাইলে আপনার রেভিনিউ আসবে না, তাহলে আপনাকে তো কিছু প্যারা নিতেই হবে, ঠিক আছে না? আপনি কি সবার সাথে ডিট করে নিছেন ওই জমিতে বাড়ি তৈরির মতো যে আমি এই ডিজাইনের বাড়ি তৈরি করে দিব? আপনি তো নিজের মনের মতো করে সাবান বানাইছেন, এখন ওইটাকেই প্রমাণ করতে হবে এটাই সঠিক আপনার ত্বকের যত্ন নেওয়ার জন্য। তাহলে তো কিছু মানুষ খুশি হবে, কিছু বিরক্ত হবে, আপনাকে সেই কৌশল বের করতে হবে। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো কোম্পানি, সাধারণত এমএনসিগুলো বাদ দিয়ে লোকাল কোম্পানি, কেউ বিজ্ঞাপনের পিছনে খরচ করতে চায় না। কি টাইপের বিজ্ঞাপন? বিজ্ঞাপন তো অনেক টাইপের হয়, কোনোটাই করতে চায় না। এরা শুধু সেলসম্যানের ঘাড়ে বন্দুক রেখে ব্যবসা করে বেরিয়ে আসতে চাই। এটাই মানে আগামী দিন উদ্যোক্তা তৈরির পক্ষে বড় বাধা। খুব সুন্দর একটা কথা। যে কোনো কোম্পানির ভয়া, আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে যাবেন না নন ডিজিটাল সেটা পরের কথা, কিন্তু আপনার একটা বাজেট থাকতে হবে। আমাদের সবার এখন খাই স্বভাব হয়ে গেছে কোম্পানিগুলোর। যে কোনো প্রোডাক্টে প্রাইসিংয়ের ক্ষেত্রে 3টে জিনিস মাথায় রাখতে হয় সাধারণত মার্কেটিং হিসাবে। 3 ভাগের 1 ভাগ হবে প্রোডাক্টের উৎপাদন খরচ, 3 ভাগের 1 ভাগ হবে বিপণন খরচ, আর 3 ভাগের 1 ভাগ হবে প্রফিট। রাফ কাট, কম বেশি হতে পারে সামান্য। 1/3 রিয়েল খরচ, 1/3 বিপণন খরচ, মার্কেটিং খরচ, 1/3 আপনার প্রফিট। এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সেখান থেকে লং রান একটা রেজাল্ট আসবে। কিন্তু আমাদের এখন বেশি খাই স্বভাব, মার্কেটিংয়ে খরচ করবোই না, 2/3 লাভ করবো। 2/3 তো পারে না, কি করে? সেলসের ঘাড়ে বন্দুক চাপা দেয়। সেলসের বন্দুক কি কিছু ওই যে ফ্রাস্ট্রেটেড ছেলেগুলোকে নেয়, যে কথা আমি বলছিলাম শুরুতে, নিয়ে তাদেরকে আবার টার্গেট ধরায় দেয়। তোর বেতন 16,000 টাকা, কিন্তু এই মাসে 3 লাখ টাকা বেচতেই হবে, যদি না পারোস তাহলে তোর সার্টেন পার্সেন্টেজ কেটে নেব। কাটতে কাটতে এমন একটা অবস্থা হয় তার মানে মিনিমাম খরচটুকু হবে না, তখন তো সে টিকে থাকবে না। ভাই একটা কথা মনে রাখবেন, আপনি বেশি বিক্রির জন্য ইনসেন্টিভ দিতেই পারেন, উদ্যোক্তাদের বলছি, নিয়োগকর্তাদের বলছি, কিন্তু মিনিমাম টাকা তো তাকে দিতে হবে ঢাকা শহরে বসবাসের, সেটাও আপনি দেবেন না। আপনি পুরাটাকে একদম পিএলপি করে ফেলছেন, পারফরমেন্স লিঙ্ক পে। 10% বিক্রি করলে 10%, তাহলে তো ভাই ওই লোক সার্ভাইভই করতে পারবে না, মার্কেট তৈরি করতে পারবে না। আমি ব্যাপারটা বুঝতে পারছি। সেলসম্যানের অনারিয়ামে 2টা ভাগ থাকবে, একটা ফিক্সড পার্ট, একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট।
ফিক্সড পার্ট কোনটা, যে তুমি বিক্রি 1 টাকা না করলেও তোমার 10,000 টাকার মধ্যে 6,000 টাকা তুমি পাবাই ফর এক্সাম্পল, আর বাকি 4,000 টাকা 4,000 পাবা না 3,000 পাবা না 6,000 পাবা, সেটা আবার নির্ভর করবে তোমার পারফরমেন্সের সাথে লিঙ্ক আপ করে। কিন্তু 100% লিঙ্ক আপ করলে আবার দেখা মিনিমামটুকু আসবে না। বুঝতে পারছি। একটা মার্কেট তৈরি করতে তো সময় লাগে। তাহলে যেমন আপনি বলছেন একটা ফিক্সড থাকলো আর একটা ভ্যারিয়েবল, রাইট, হ্যাঁ ফিক্সডটা হবে মিনিমাম, তার হচ্ছে ভরণ পোষণের খরচ। এই জায়গাটা যদি আমি একটা সেলস টিম গঠন করতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিক্সড যেটা, আর হচ্ছে আর পারফরমেন্স বা একটা কেপিআই বেস। সো আপনি একটা যে ছোটখাটো কোম্পানি যারা দেখতেছে, হয়তো অনেক এসএমই দেখতেছে, তো তাদের ক্ষেত্রে যদি আপনি আমাকে একটা গাইডলাইন দিতেন যে কিরকম একটা মিনিমাম কস্ট হওয়া উচিত, কিরকম কেপিআই এবং কিরকম আওয়ার্স, যদি একটু গাইডলাইন দিতেন। ব্যাপারটা খুব সহজ, সেটা হচ্ছে যে বিল গেটস একটা কথা আছে, কি পণ্য নিয়ে ব্যবসা করছো সেটা গুরুত্বপূর্ণ নয়, কোন মানুষগুলোকে নিয়ে ব্যবসা করছো সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে শ্রম এত, মানে অধিক জনসংখ্যার কারণে শ্রম এত সস্তা হয়ে গেছে, আমরা প্রোডাক্টের পিছনে মানে লাখ লাখ টাকা খরচ করে ফেলি। মেশিন কেনার সময় চায়না মেশিন ভালো লাগে না, ইটালিয়ান মেশিন লাগবে। আমি এগুলোকে খারাপ বলছি, এগুলো ভালো ভালো জিনিস আনতে যাচ্ছি। মানুষ নেওয়ার সময় সস্তা মানুষ খুঁজি, অথচ মানুষ হওয়া উচিত সবচেয়ে দামি। কারণ ভালো মানুষ থাকলে, দক্ষ মানুষ থাকলে যে কোনো পণ্য বেচতে পারবেন। আজকে আপনি মগ বিক্রি করছেন, কালকে আপনি বাদাম বেচতে চান, সেটাও বেচতে পারবেন যদি আপনার কাছে ভালো মানুষ থাকে। কিন্তু আমরা মানুষগুলোর পিছনে সময় দেই না, আমরা সস্তা লোক খুঁজি। সস্তা লোক খোঁজা যাবে না ভাইয়া। আপনি তো পরে শুরু করছেন, আপনি শুরু করার আগে, যে কোনো ব্যবসা শুরু করার আগে যদি ওই লাইনে অলরেডি 100-200 লোক অলরেডি ওই ধরনের ব্যবসা করে আসছে, তাহলে এরপরে আপনি শুরু করছেন, আপনার মানে সিরিয়াল আপনার 102তম, তাহলে প্লিজ আগের 100 জন যে স্যালারি মার্কেটে দিচ্ছে তার চাইতে 500 টাকা বেশি দিয়ে আপনাকে লোক রাখা শুরু করতে হবে, নাহলে লোক আপনার কাছে আসবে কেন? ওই ভালো কোম্পানি বা প্রতিষ্ঠিত কোম্পানি রেখে। আর আমরা করি কি, অন্যরা তো 5 টাকা দিয়ে পাচ্ছে, আমি দেখি 4.5 টাকা দিয়ে লোক পাই কিনা। পাবেন 4.5 টাকা লোক, ওই রকম লোকই পাবেন, ওই লোক জীবনে আপনার কোম্পানি দাঁড় করাতে পারবে না। সেলসম্যান যারা উদ্যোক্তা হয় তারা সাহস নেয়, জায়গা মতো সাহস নেয় না। তার সামর্থ্য নাই চায়না মেশিন উপর কেনার, সে ইটালিয়ান মেশিন কিনে ফেলছে, এই জায়গায় সে টাকা ইনভেস্ট করে ফেলতে রাজি আছে। মনে হয় মেশিন তো আমারই থাকবে, আর মানুষ যদি আজকে থাকে কালকে না থাকে। আর ভাই এই চিন্তা করে কি হবে নাকি? মানুষকে নিতে হবে সেরাটা, ডেভেলপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আরো সেরা হবে সে। কিন্তু আমরা তো এই কাজগুলো করতে চাই না, করিও না। আমরা শর্টকাট পথ খুঁজি, হবে না ভাই। ব্যবসা ভাই, আমি একটা কথা বলি, উদ্যোক্তার আর ব্যবসায়ী এক জিনিস না। সকল উদ্যোক্তা ব্যবসায়ী, সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়। আই রিপিট, সকল উদ্যোক্তাই ব্যবসায়ী, সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়। এখন উদ্যোক্তার সংজ্ঞা কি, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। আমি কারো কাছে ধার করা বক্তব্য দিচ্ছি না, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। অনেকে বলবে উদ্যোক্তা মানেই হচ্ছে 1,000 কোটি টাকার কোম্পানি বা 500 কোটি টাকার কোম্পানি। আমি বলি যে টাকার অঙ্ক দিয়ে বিচার করিয়েন না। হঠাৎ করে গ্যাম্বলিং করে অনেক টাকা বিক্রি করে ফেলা যেতে পারে। উদ্যোক্তার সংজ্ঞা আমার দৃষ্টিতে, যখন আপনার প্রতিষ্ঠানে কমপক্ষে 100 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আই রিপিট, ন্যূনতম 100 জন আপনার প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী বা কর্মকর্তার পদবি তৈরি হয়েছে এবং এই অবস্থায় 1000 দিন অতিবাহিত করেছেন, তখন আপনাকে একজন উদ্যোক্তা হিসাবে গ্রাহ্য করা যেতে পারে। তার আগ পর্যন্ত আপনি ব্যবসায়ী। কিন্তু অনেকে আমার এই কথার সাথে দ্বিমত, হ্যাঁ আমার 5টা লোক নিয়ে যদি আমি 1000 কোটি টাকার পণ্য বছরে পারি আর করতে পারি, তা আপনার সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি পরগাছা, তুমি পরগাছা। এটার পিছনে ফিলোসফি ভাই, ব্যাপারটা হচ্ছে কত টাকার ব্যবসা করছি সেটা তো ব্যবসা না, কত দিন ধরে ব্যবসাটা করছি, সাস্টেনেবল। আপনি আজকে টাকা দিয়ে আপনি 500 লোক নিয়ে ফেললেন, এটা তোমার বাহাদুরি। এটা তো বাহাদুরি না, এটা আপনি আজকে নিচ্ছেন, কালকে বেতন দিতে পারবেন না, পরশু দিন 300 লোক ভেঙে চলে যাবে। এটা কিসের? তুমি আস্তে আস্তে, তোমার কোম্পানি ঠিক আছে 5 জনের শুরু করছিলা, 5 থেকে 10 হয়েছে, 10 থেকে 15 হয়েছে, আস্তে আস্তে সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা দিয়ে দিয়ে আপনি 5 তলায় উঠছেন। আপনার এই 5 তলায় থাকাটা দীর্ঘস্থায়ী হবে। আর আপনি ডিঙিয়ে উঠতে গেছেন, তাহলে আপনার 5 তলা থেকে আপনি পড়ে যেতে পারেন, অথবা প্যান্ট ফেটে যাবে। এখানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। হ্যাঁ বলেন প্লিজ, কন্ট্রোভার্সিয়াল কি আপনি বলতে পারেন? সেটা হলো যে এখন দেখা যাচ্ছে যেরকম অনেক স্টার্টআপস আছে, রাইট? তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার, কিন্তু তারা কিন্তু লস মেকিং কোম্পানি, কিন্তু তাদের কিন্তু অনেক হচ্ছে হাজার হাজার এমপ্লয়িজ আছে। তাদের ক্ষেত্রে কি বলবেন? ভাই হাজার হাজার এমপ্লয়ি থাকুক, লস কিন্তু করতেছে, লস করতেছে, সে টিকবে না তো, সে 2 দিন বাদে তো হারিয়ে যাবে। আমি তো লস করতে বলছি, আমি বলছি তুমি আস্তে আস্তে বড় হও, আস্তে আস্তে বড় হও। তোমার প্রথম 3 জন নিয়ে শুরু করো, পরে 5 জন করো, 7 জন করো, এইভাবে 100 জনে পৌঁছাও। 100 জনে পৌঁছানোর পর তোমার টার্গেট হবে এবারে তুমি
সংখ্যা বাড়ুক, প্রয়োজনের সাথে 150 হবে, কিন্তু এই 100 জন পার করেছে এইভাবে 3 বছর পার করা, এটাকে আমি উদ্যোক্তা, মানে আমি যে সংজ্ঞাটা বলছি আমার মতো করে, এইটা পালন বলা সহজ, এটা করা অনেক কঠিন। আপনি আমাকে তো প্রশ্ন, তুমি কি পারবা? না, আমি পারলে তো আমি মানে ওটা হতাম, আমি ওটা পারি নাই। কিন্তু অ্যাটলিস্ট আমি যেহেতু বাংলাদেশের সেলস মার্কেটিং জগতে কর্পোরেট অঙ্গনের সাথে আমার 23 বছরের সম্পৃক্ততা, আমার ক্যারিয়ার শুরু 2002 থেকে 10 বছর আমি 4টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি, এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত উঠেছি। আর বিগত 13 বছর আমি শুধু ট্রেনিং করাই, 2 শতাধিক কোম্পানি 60,000 মানুষকে ট্রেনিং করিয়েছি। দ্যাটস ওয়াই অনেক মানুষের অনেক ইনসাইট আমার ভিতরে এসছে। সেই সাথে আমার বয়স যখন 40 পেরিয়েছে, আমার চিন্তা ভাবনার মধ্যে ম্যাচুরিটি এসছে। সব মিলিয়ে আমি এখন আমার অভিজ্ঞতা আলোকে কিছু জায়গা আমি মানে লক করেছি। মানুষ আমার কাছে আসবে আমার অভিজ্ঞতা নিতে, আমার চেহারা দেখে না। আমি যদি তাকে সঠিক দিক নির্দেশন দিতে না পারি, এই যে আমি এই কথাটা বললাম, যদি এটাকে কেউ আজকে 100টা বা 100 জন এই ভিডিও দেখছে, তারা যদি এটা হ্যাঁ রাজীব ভাই বলেছে, তাহলে আমার এখন টার্গেট হবে প্রতিষ্ঠানে 60 জন কর্মী আছে, এটাকে 100 পর্যন্ত উন্নীত করা, তাহলে সে একটা নতুন ডাইমেনশনের সামনে আগাবে। বা সাফল্য তো কোনো শেষ নাই, এটা তো একটা জার্নি, তাই না? এবং তারপরে কি বলছে রাজীব ভাই, যে 100 জন বানানোই তোমার সফলতা না, এরপর 1000 দিন, দ্যাট মিনস প্লাস মাইনাস 3 বছর তোমাকে ওই অবস্থায় সাস্টেবল, আরো বাড়ুক, কমা যাবে না। এই পর্যায়ে যেতে গেলে একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মাধ্যমে ওই উদ্যোক্তা যে একটা পর্যায়ে পৌঁছাবে, যদি নাও থাকে ওই প্রতিষ্ঠান হুট করে ধসে যাবে না। কিন্তু যে প্রতিষ্ঠান হুট করে 300 লোক নিয়ে ফেললো, কাল আছে পরশু দিন নাই, সেই কোম্পানি হোঁচট খাবে, ধাক্কা খাবে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের রাতারাতি বড় লোক হওয়া কোনো উদ্যোক্তার লক্ষ্য হতে পারে না, দীর্ঘদিন ব্যবসা করা উদ্যোক্তার লক্ষ্য হওয়া উচিত। এই জায়গাতে আমরা ভুল করছি। আমি কত মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি পরোক্ষভাবে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমার মাধ্যমে তার রিজিকের ফয়সালা হচ্ছে, এইটা কিন্তু সংসৃষ্টিকর্তা খুশি হন। আপনি সৃষ্টিকর্তার দায়িত্ব পালন করছেন দুনিয়ার বুকে, যে সৃষ্টিকর্তা তাকে খাবার দেবেই, কারণ পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে আমি পৃথিবীর প্রত্যেক প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছি, অর্থাৎ ওর খাবারও খাবে, ওর মানে রিজিকেও খাচ্ছে, আপনি খাচ্ছেন না, কিন্তু সে আপনার প্রতিষ্ঠানে কাজ করে, ফলে আপনার প্রতিষ্ঠানতে বেতন নিচ্ছে, সেই টাকা দিয়ে চাল ডাল কিনে খাচ্ছে। অতএব এখানে ডেফিনেটলি সৃষ্টিকর্তার হয়ে পৃথিবীর বুকে আপনি দায়িত্ব পালন করছেন, সে তার ভরণ পোষণ হচ্ছে, আপনি পাচ্ছেন হচ্ছে তার বিশেষ কি বলবো বরকত, সৃষ্টিকর্তার মাধ্যম হচ্ছে না। মানে এটাকে আমরা বলি না যে আমরা তো সৃষ্টিকর্তার খলিফা হিসেবে, এক্স্যাক্টলি খলিফার প্রতিনিধি হিসেবে তার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা এই কাজটা করতে পারি। এটা জানেন, এটা অন্য প্রসঙ্গ চলে যাবে, আপনারা জানেন কিনা এটা, আমি কিন্তু ওই যে একসময় জি বাংলা একটা জনপ্রিয় সিরিজ মানে অনুষ্ঠান ছিল মিরাক্কেল, তার কিন্তু বাংলাদেশে পার্টিসিপেট করা, মিরাক্কেল সিজন 8-এ 2014 সালে আমি ওখানে পার্টিসিপেন্ট। ওই বছর বাংলাদেশ থেকে 3,500 লোক অডিশন দিয়েছিল, তার মধ্যে আমিও একজন। মানে এটা বললে এবার লোকে বলে যে হচ্ছে তাহলে ভাই একটা কৌতুক বলা শুরু করেন। আমি কৌতুক শিল্পী না, আমি জাস্ট ওখানে অডিশন দিয়েছিলাম, তারা আমাকে সিলেক্ট করেছিল, আমি ওখানে মিরাক্কেল স্টেজে পারফর্ম করেছি। ঠিক আছে, আছে ভিডিওটা আছে, হ্যাঁ আছে, আপনি যদি ওটা খুব ভালো কিছু হয় নাই, ঠিক আছে পাওয়া যাবে, ওইটা জরুরি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে ওরা আমাদেরকে যখন সিলেক্ট করলো ফাইনালি, আমাকে কলকাতা থেকে ফোন করে বললো যে তুমি সিলেক্টেড হয়েছো, তুমি চলে আসো আগামী মানে আমাদের ক্যাম্পে এসে উঠবা, তুমি তোমার সেরা 500টা যোগ তুমি বানিয়ে নিয়ে আসো, তুমি যেগুলো বলতে চাও। আমি তো খেটে খুঁটে কি বলবো না বলবো, আনকমন কি খুঁজে বাইর করা 500 না, এরকম 1-1.5 নিয়ে গেলাম। যাওয়ার পরে ওদের যে মেন্টর যারা থাকে, তারা আমার প্রত্যেকটা 1-to-1 সময় দিল, আমাকে সময় দিল একজন মেন্টর অর্ণব, ঠিক আছে, সময় দিয়ে বলছে বলো, আমি যাই বলি বাদ, যাই বলি বাদ, এইভাবে আমি 500 যোগ, 500 না 1000-এর উপর নিয়ে গেছি। সব মিলে টিকলো 3টা, একটা এপিসোড করতে 10টা যোগ বলা লাগে। আমার সম্পদ ছিল 1000-1200, হয়ে গেল 3টা, বাকিগুলো সব বাদ। আমি বললাম দাদা আমি এপিসোড করবো কি দিয়ে? কয় তোমার মাথা খালি করে দিলাম, এবার নতুন করে ভাবো। ভাই আপনার ক্ষুধা পেট থাকলে তো নতুন খাবার ঢুকতে পারবে, পেট যদি ভরা থাকে তাহলে আপনি নতুন খাবার খাইতে পারবেন। মানে আমি এটা উদাহরণটা এরকম যে আপনি আগের জিনিস মাথা থেকে ঝেড়ে ফেললেই তখন আপনার সেই খালি জায়গায় নতুন কিছু ক্রিয়েট হবে। এবং একটা এই প্রসঙ্গে আরেকটা মজার তথ্য বলতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর যত ভালো আবিষ্কার এগুলো তখনই হয়েছে যখন ওই বিজ্ঞানী খালি পেটে ছিলেন। হ্যাঁ, আপনি মিলাই দেখতে পারেন পৃথিবীর যত আবিষ্কার, যেগুলো পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, বিজ্ঞানের যত আবিষ্কার, এই আবিষ্কার কোনো কোনো বিজ্ঞানী করছে না, এটা অমুক আবিষ্কার করেন তুমি করে, ওই আবিষ্কারের চূড়ান্ত মুহূর্তে ওই লোকটা পেটে খাবার ছিল না। এটা আবার কি ধরেন, আপনি কিসের ভিত্তিতে বলছেন, কে প্রমাণ করছে? প্রমাণটা হচ্ছে যে গবেষকরা যখন কোনো গবেষণা করে, এক পর্যায়ে তার ধ্যান জ্ঞান হয়ে এটা ঠিক করবই,
ওই যে টমাস আলভা এডিসনের একটা কথা আছে, 10,000 বার চেষ্টার পর উনি বিদ্যুৎ জ্বালাতে সক্ষম হয়েছেন। 10,000 বার কি উনি মানে 10,000 দিনে আলাদা করে করছেন? টানা করতে আছে, 2 দিন ধরে খানা খাওয়া নাই, খালি দেখছে বিদ্যুৎ জ্বলে কিনা, দেখছে বিদ্যুৎ জ্বলে কিনা। তাহলে প্রথমবারে তো হয়নি, 10,000 বার হইতে হইতে তাকে মানে পেটে যা খাবার ছিল সব হজম টজম হইয়া খালি হয়ে, পেট এখন খালি, কোষগুলা সব খাবারের জন্য মুখিয়ে আছে তাড়াতাড়ি। তখন কোষগুলো চিন্তা করছে যে এই লোকের তো তাড়াতাড়ি মানে এই লাইট না জ্বলা পর্যন্ত এই লোক খাবে না, তখন তার লাইট তাড়াতাড়ি জ্বলাই দিচ্ছে, তার ব্রেনই কাজ করছে। তারপর সে গিয়ে উঠে এবার খাবার ধরেন আর কি, বোঝানোর জন্য বলছি, এটাই ঘটছে তা না। মূল ব্যাপারটা বুঝতে পারছে, পৃথিবীর সব আবিষ্কার যখন হয়েছে তখন মানুষ, ওই বিজ্ঞানী বা ওই গবেষক খালি পেটে ছিল। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন ভাইয়া, সেটা হচ্ছে মানে ডু অর ডাই সিচুয়েশন হলেই আসলে সেরা কিছু মানুষ কিছু ভালো কিছু করতে পারে। আমি গেছি মিরাক্কেলে পারফর্ম করতে, 1200 জোকস নিয়ে, কাইটটা রাখছে 3টা, আমার একটা মিনিমাম এপিসোড করতে লাগবে 10টা জোক। তখন আমার মানে কি অবস্থা, এবং তখন সত্যি আমার কাছে এমন কিছু জিনিস মাথার মধ্যে এসছে যেটা ওই 1200 জোক থাকা অবস্থা আসে নাই। না, আমি তো 1200 আমার কাছে আসছে, কয়টা লাগবে, আমি যাই নিচে, তো 1/3 তো কাজে লাগবে না। কিন্তু যখন আমার খালি করে সাইডে দিছে, তখন আমার মধ্যে থেকে সেরা কিছু বেরিয়ে চলে এসছে। এটা হচ্ছে মানুষকে যদি আপনি আনতে চান তার কাছে ভালো কিছু, তাহলে তার ভিতরটাকে খালি করে নিতে হবে। তার মানে বা একটু মানে আমরা কি ভালো পারফর্ম করি যখন আমরা একটু প্রেশারাইজের মধ্যে, প্রেশারের মধ্যে, এক্স্যাক্টলি, মানে ইয়ের সময় কি বল, চ্যালেঞ্জিং মুহূর্তে মানুষের সেরাটা বেরিয়ে আসে। মানুষ রিল্যাক্স মুডে ভালোটা আসে, রিল্যাক্সের প্রয়োজন আছে, কিন্তু রিল্যাক্স মুডে সেরাটা আসবে না। ভাইয়া একটা জিনিস একটু যাই, এই সেলসম্যানশিপ যেটা, এটা ভাইয়া আপনি তো একদম সেলসম্যানদের অথবা আপনি বলছেন বিক্রয় শিল্পীদের, তাদের পেশাগত উন্নয়নে আপনি কাজ করে যাচ্ছেন। এখন ভাইয়া এইটা কি তাহলে শুধুমাত্র সেলসম্যানদের জন্যই? এই সেলসম্যানশিপটা আসলে সেলসম্যান কিন্তু আমরা সবাই সেলসম্যান, মানে ওই এন্ট্রি লেভেলে যারা কাজ করে তারা নয়, একজন হেড অফ সেলসও সেলসম্যান। আরে ভাই, সেলসে শুধু যারা চাকরি করে, বেচা বিক্রি করে, তারা সেলসম্যান। প্রত্যেক কৃষক কি সেলসম্যান না? তার উৎপাদিত ধান সে বিক্রি করছে না? তাঁতি কি সেলসম্যান না? তার উৎপাদিত কাপড় কি সে বিক্রি করছে না? আমরা প্রত্যেকে সেলসম্যান বাই ডিফল্ট, জন্মগতভাবে। এবং মা না কাঁদলে, শিশু না কাঁদলে মাও দুধ দেয় না। তো একইভাবে আপনাকেও আপনার পণ্য সম্পর্কে চেনাতে হবে। মানুষ তারটাই কেনে যারটা চেনে, কেনাতে হলে চেনাতে হবে আগে। সেলসম্যান সবাই, সবারই স্ব অবস্থান থেকে ট্রেনিংয়ের প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। আমার একটা কথা এরকম, সেটা হচ্ছে আপনি যদি আপনার আর্নিং বাড়াতে চান তাহলে তার আগে এল বসাতে হবে। লার্নিং আপনাকে আর্নিং বাড়াতে হলে তার আগে এল বসাতে হবে। পৃথিবীতে অনেক পণ্য আছে, অনেক সেবা আছে না? বেচা বিক্রি কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে করি বা সার্ভিস নিয়ে করি। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে মানে বেশি দামে বিক্রি হয় কোন পণ্য? পৃথিবীর সবচেয়ে দামি কোন পণ্য? আমি এবার উল্টা আপনাদের প্রশ্ন করি, যদি আপনারা হোস্ট, আমি গেস্ট। ঠিক আছে, বাড়ি বা গাড়ি, উমুক বা বিমান বা উমুক তুমুক। পৃথিবীর সবচেয়ে দামি পণ্য মানুষ, এর চাইতে কিছু দামি নাই। আবার পৃথিবীর সবচেয়ে সস্তা পণ্য কি? মানুষ। আমি আপনি যখন এই স্টুডিওতে এসেছি, রাস্তার পাশে কত মানুষ শুয়ে আছে, আমরা কি ঘুরে তাকিয়ে দেখেছি? কিন্তু সে কিন্তু আমার আপনার মধ্যে মানুষ। তাহলে পৃথিবীর অনেক পণ্য সেবা আছে, পৃথিবীর সবচেয়ে দামি পণ্য মানুষ, সবচেয়ে সস্তা পণ্য মানুষ। দেখেন, চিন্তা করে দেখেন, মানে সব পণ্য এই দুটার মধ্যে আটকে গেছে। এখন আপনি বলেন যে আপনি সস্তা মানুষ না দামি মানুষ, কোনটা হতে চান? সবাই দামি মানুষ হতে চায়। শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সস্তা মানুষকে দামি মানুষে পরিণত করা সম্ভব। প্রশিক্ষণ ছাড়া কোনো মানুষ সস্তা থেকে দামি হতে পারবে না। যে দামি মানুষ হয়েছে পৃথিবীর বুকে, যার বক্তব্য শুনতে গেলে মানে হাজার হাজার ডলার ব্যয় করতে হয়, তার আর আমার হাতের পার্থক্য, চোখের পার্থক্য, নাকের পার্থক্য, মুখের পার্থক্য, জ্ঞানের পার্থক্য। জ্ঞানটা এসছে থেকে প্রশিক্ষণ থেকে, রাইট না? সো আমাকে সবসময় দামি মানুষ হতে চাইলে পৃথিবীর মানে কমার্শিয়াল দুনিয়ায়, বাণিজ্যিক দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখতে হলে অলওয়েজ লার্নিং মুডে থাকতে হবে। 4 ভাবে আপনি জ্ঞান আহরণ করতে পারেন। নাম্বার 1, বই পড়া। পড়তে আপনাকে হবে, হয় বই নয়তো পিছিয়ে। আপনি মিরাকেলে কেন গেছেন? হবে, হয় বই নয়তো পিছিয়ে। এটা আপনার প্রথম কথা। আপনার আসেন না কেন? পবিত্র কোরআনে 114টা সূরা, সূরা ফাতিহা থেকে শুরু, নাসে গিয়ে শেষ। যেভাবে এখন কোরআনটা সাজানো আছে, যেভাবে মুখস্থ করলে মানুষ কোরআন হাফেজ হয়, এইভাবে কিন্তু সিরিয়ালি কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আগে পরে, কোনো সূরা আগে, কোনো আয়াত পরে, ঠিক আছে? এরকম ভাবে আগে পরে হয়েছে। প্রথম হেরা গুহায় যখন রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে এলেন যে আপনাকে আল্লাহ তাআলা রাসূল মনোনীত করেছে, তখন কি ঘটেছে? তখন প্রথম যেই সূরার যে আয়াতটি দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। কোরআনে 6666টা আয়াত আছে, কেউ বলে কিছু কম বেশি, আচ্ছা হোক। প্রথম আয়াত, প্রথম শব্দ হিসেবে পৃথিবীতে কোরআনে কোন শব্দটা নাজিল হয়েছে? যদি প্রথম শব্দ নাজিল হওয়ার পর আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন যে না, আমি মানুষকে হেদায়েত করবো না, যা হয় হোক, পরে বুঝে নেব বিচারের দিনে,
ধরেন এটা হয়নি, যদি হতো কোরআনের শুধু একটা শব্দ আসার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে স্টপ করে দিতেন, স্টপ জিবরাইল, আমি আর কিছু দুনিয়াতে পাঠাতে চাই না। তাহলে পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার কাছ থেকে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের কাছে যে একটি শব্দ আসতো সেটি কি? পড়ো। আমরা কতজন পড়ি? পৃথিবীতে যারা সফল মানুষ, সেরা মানুষ, তাদের কমন বৈশিষ্ট্য পড়ে, তাদের একটা কমন বৈশিষ্ট্য পড়ে, পড়াশোনা করে। বিল গেটস বিশ্বের সেরা ধনীদের অন্যতম ছিলেন, যে কোনো মুহূর্তে আবার হয়ে যেতে পারেন। বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, আপনি নিজে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই, আপনি সফল ড্রপ আউট বলা হয় আপনাকে, কিন্তু আপনার প্রতিষ্ঠানে সারা বিশ্বের সেরা গ্র্যাজুয়েটরা আবেদন করে, যার কিছু অংশকে আপনি চাকরি দেন, অধিকাংশকে আপনি নিতে পারেন না, যেহেতু আপনার লিমিটেশনের কারণে, রাইট? তাহলে মেধাবীদের মেধাবীকে আপনি নিচ্ছেন, তাদের যে ডিগ্রি আছে আপনার নিজেরই সেই ডিগ্রি নাই, আপনি তাদেরকে চালান কেমনে? প্রশ্ন তো ভ্যালিড। উনি উত্তর দিলেন যে আমার প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই ঠিক আছে, কিন্তু আমি রেগুলার একটা অভ্যাস আছে, আমার বই পড়ি, সপ্তাহে একটা, বছরে 50টা। এই বই পড়তে গিয়ে আমি নতুন যে জিনিসগুলো শিখি ওগুলো আমার প্রতিষ্ঠানে প্রয়োগ করি, ওটা দিয়ে আমি মেধাবীদেরকে চালাই। বিশ্বের আরেক সেরা ধনী ওয়ারেন বাফেট, তিনিও বলছেন আমি প্রতিদিন একটু কিছু সময় বই পড়ি। অনেকে বলবে আমরাও তো বই পড়ি, আমরাও তো পড়ি ফেসবুক, আর এই বুক সেই বুক না, আমি পাঠ্যাভ্যাস বলছে প্রিন্টেড মেটেরিয়ালস, প্রিন্টেড মেটেরিয়ালস। আমরা মহান সৃষ্টিকর্তাকে দেখি নাই, বিশ্বাস করি আল্লাহ আছে, যারা বিশ্বাসী মুসলিম, কিন্তু আল্লাহ আছে প্রমাণ কি? বড় প্রমাণ হচ্ছে কোরআন, সেটা কোন ফরম্যাটে আছে? ওই ফরম্যাটে। তাহলে আপনি যদি একটা বই লেখেন, তাহলে আপনি হচ্ছে সৃষ্টিকর্তা যেভাবে মানুষের পর্যন্ত পৌঁছেছে আপনিও সেই পথটা অবলম্বন করলেন, সৃষ্টিকর্তা খুশি হবে না বেজার হবে? বলেন। হ্যাঁ, ডিজিটাল ফরম্যাটে আমি বিরোধিতা করছি, ডিজিটাল ফরম্যাট সবই হয়ে যাচ্ছে, কিন্তু প্রিন্টেড ফরম্যাটেরও প্রয়োজন আছে বই কি, কারণ ডিজিটাল ফরম্যাট 2 ডাইমেনশন, আর প্রিন্টেড ম্যাটেরিয়াল 3 ডাইমেনশন। সো আপনার যেটা বেশি ডাইমেনশন সেটা মেমোরি বেশি মেমোরাইজ করে রাখতে পারে। আপনি একই লেখা ফেসবুকে পড়লে যতটুকু মনে রাখতে পারবেন, সেই একই লেখা আপনি বই থেকে পড়েন, আপনাকে বেশি মনে থাকবে, স্মরণে থাকবে বেশি। যারা অনেক বেশি রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, তারা এই জ্ঞানটা বা এই যোগ্যতাটা ফেসবুক থেকে অর্জন করে নাই, তারা বই পড়ে অর্জন করেছে। এই জন্য বলি ভাই, পড়ার অভ্যাস রাখতে হবে। নাম্বার 2, সুযোগ পেলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ওকে, কারণ একটা বই আপনার জীবন পাল্টে দিতে পারে, আর একটা প্রশিক্ষণ মিনিমাম 10টা বই পড়ার সমান। যে কোনো প্রশিক্ষক যখন প্রশিক্ষণ দিতে দাঁড়ায়, তখন কিন্তু তিনি কমপক্ষে 10টা 20টা বই পড়ে সেখান থেকে নির্যাসটুকু নিয়ে তিনি দাঁড়ায়। তা আপনার বই পড়তে ভালো লাগে না, প্রশিক্ষণ গ্রহণ করেন, আপনার হয়ে প্রশিক্ষক ওই কাজটা করে দিবে। তাই বলে আমি বই পড়তে মানা করছি না, কিন্তু আপনাকে করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ঢাকা শহরে একটা প্রাইভেট কারের ড্রাইভারের বেতন 20 থেকে 22,000 টাকা এই মুহূর্তে চলমান, কারো কম বেশি থাকতে পারে, কারো 25,000 টাকা থাকতে পারে। কিন্তু ঢাকা শহরে জাতিসংঘ মিশনের কিছু গাড়ি আছে, যখন ফরেনাররা বাংলাদেশে ভিজিট আসে ওই গাড়িগুলো তারা ব্যবহার করে। ওই গাড়িগুলো বাংলাদেশেই চলে, কিন্তু জাতিসংঘের গাড়ি, হলুদ রঙের নেমপ্লেট লাগানো, অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে। ফরেনার জাতি, এই ফরেনার স্থায়ী না, কোনো প্রজেক্টে এসছে, কোনো ভিজিটে এসছে, তারা ওই গাড়ি ব্যবহার করবে, আবার চলে যাওয়ার সময় গাড়ি রেখে যাবে। এই গাড়ির ড্রাইভারও বাঙালি, কিন্তু তার বেতন শুরু হয় 40,000 টাকা থেকে। কেন? কারণ সেই বাঙালি ড্রাইভার ড্রাইভিংয়ের পাশাপাশি ইংরেজি ভাষায় কমিউনিকেট করতে পারে। আচ্ছা, ইংরেজি জানলে কি আপনার ড্রাইভিংয়ের গিয়ার একটা কম লাগে, তেল খরচ কমে যায়? না, ড্রাইভিং একটা স্কিল, ইংরেজি ভাষা জানা ভিন্ন একটা স্কিল। দুইটার সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু দুইটা যখন কম্বিনেশন হচ্ছে 20,000 টাকার বেতন হয়ে যাচ্ছে 40,000 টাকা। ফ্যান্টাস্টিক, গট দ্য মেসেজ? আপনি যদি বাংলাদেশের যত দূতাবাস আছে সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা দূতাবাসে গাড়ি আছে, সেই গাড়ি কিন্তু ওখানকার ড্রাইভার চালায় না, বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়ে যাওয়া হয়। ওই ড্রাইভারের চাকরি কোন ড্রাইভার করে? ড্রাইভিং জানা লোকিত করে। পার্থক্য কি? ইংরেজি বলতে পারে, ইংরেজি কমিউনিকেশন করতে পারে। তাহলে আপনি ড্রাইভিং জানলে আপনার যা অনারিয়াম, আপনি এর সাথে সেকেন্ড স্কিল আপনাকে জাস্ট স্যালারিটাকে বা ইনকামটাকে ডাবল করে দিতে পারে। ট্রু। এটা থেকে আমি বলতে চাচ্ছি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনি আপনার একটা লার্নিং, একটা স্কিলের পাশাপাশি আরেকটা স্কিলকে ডেভেলপ করতে পারেন। তাহলে আমরা কেন প্রশিক্ষণ গ্রহণ করব না? কেন প্রশিক্ষণ গ্রহণ করব না? আব্রাহাম লিঙ্কনকে একবার প্রশ্ন করা হলো যে তোমাকে যদি একটা কুঠার দিয়ে 6 ঘন্টা একটা গাছ কাটতে বলা হয়, তুমি কি করবা? তিনি বললেন, আমি প্রথম 5 ঘন্টা কুঠারটাকে এমন পরিমাণ ধারালো করব যেন লাস্ট 1 ঘন্টায় কাজটা হয়ে যায়। মানে প্রিপারেশন পার্ট হবে দীর্ঘ, আর এক্সিকিউশন পার্ট হবে শর্ট। বাট এক্সিকিউশন শর্ট পার্টে যে আপনি সফল হবেন, এর জন্য প্রিপারেশন পার্টে আপনাকে লার্নিং মেথডে থাকতে হবে। আমরা শিখি না বলে বলতে পারি না। বাংলাদেশ না, পৃথিবী জুড়ে যত মানুষ বোবা, কথা বলতে পারে না, আছে না, বা
প্রতিবন্ধী মানুষ, এই মানুষগুলোর স্বরযন্ত্র এবং মানে নাক কান গলা এগুলো পরীক্ষা করে দেখা গেছে অধিকাংশ মানুষের গলা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু তারা কথা বলতে পারে না। কেন জানেন? সমস্যা তাদের গলায় না, সমস্যা তাদের কানে, মানে কান বধির। জন্ম থেকে সে কোনো শব্দ শোনে নাই, কোন শব্দের কি মানে, কোন শব্দের কি উচ্চারণ, কোন জানে না। এই জন্য তার স্বরযন্ত্র স্বাভাবিক থাকার পরেও সে কোনো কথা বলতে পারছে না। ইয়েস, আমি জেনে বলছি কথাটা, গট দ্য মেসেজ, বুঝতে পারছি। আমরা মনে করি বোবা মানে সে বাক যন্ত্রের প্রবলেম। না, বাক যন্ত্র ঠিক আছে, তার লার্নিং যন্ত্র ঠিক নাই, কান ঠিক নাই বলে মুখ বন্ধ হয়ে আছে। সে সব বলতে পারে আপনার মতো। মানে তাকে যদি কোনো মানে অলৌকিক উপায়ে তার মাথার মধ্যে শব্দগুলো ঢুকিয়ে দেওয়া যায়, সেও আপনার মতো ফটফট করে বলবে, শুনবে না, কিন্তু শোনে না বলে বলে না। তার মানে সেখানে বলে করতে পারি না, তাহলে কেন আমি প্রশিক্ষণ গ্রহণ করব না? আরেকটা উদাহরণ দিয়ে আমি বলি, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করছেন, তো তার কাছে তিনি তো বলছেন এইগুলো আল্লাহর নামে সব কিছু করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নামে জবাই করা পশু হালাল। দেখ, বেদুইনরা যারা হচ্ছে মরুভূমিতে থাকে, তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমাদের তো কিছু লিমিটেশন আছে, আমরা তো থাকি মরুভূমির মধ্যে, আমাদের খাবার হচ্ছে খরগোশ, মানে মরুভূমিতে চড়ে বেড়ানো খরগোশ, এবং এই খরগোশটা আমরা নিজেরা ধরি না, আমাদের প্রশিক্ষিত কুকুর আছে, ওই কুকুরকে আমরা ছেড়ে দেই, কুকুর গিয়ে ওই খরগোশ ধরে আনে, তার একটা অংশ তাকে খাওয়ায় আর বাকিটা আমরা খাবার হিসেবে খাই। তা আপনি যে বলছেন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, কারণ আমরা তো, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, সে কুকুর দিয়ে ধরা, এবং কুকুরটা যখন ওই খরগোশের চাইপে ধরে কুকুর মরে যায়, তাহলে জবাই করবো কখন? তাহলে তো আমাদের কোনো খাবারই হালাল হচ্ছে না, তাহলে আমরা কি মুসলমান হতে পারবো না? রাসূলুল্লাহ বললো, না, তোমরা মুসলমান হতে পারবা। কি করতে হবে? বলছে, যখন তুমি কুকুরটাকে ছেড়ে দিবা ওই খরগোশ ধরার জন্য, তুমি তখন তাকে বলবা যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে ছেড়ে দিবা। ওই কুকুরটা গিয়ে যে ধরে আনবে, যেহেতু বিসমিল্লাহ বলে কুকুরটাকে ছাড়লা, সেই কুকুরটাকে খাবার দিল, ও যদি মরেও যায় তাহলেও সে তোমার খাদ্য হিসাবে হালাল বলিয়া গণ্য হইবে। কি সুন্দর সমাধান! গল্প এখানে শেষ নয়। রাসূলুল্লাহ তারপর আরেকটু কথা বললেন, বলছে, কিন্তু যদি কুকুরটি ওই আনার আগেই খরগোশের কিছু অংশ খেয়ে ফেলে, মৃত খরগোশের, তাহলে বুঝতে হবে তুমি ছেড়েছো তোমার খাবারের জন্য, কিন্তু কুকুর বুঝতে পারে নাই, কুকুর মনে করছে তার খাবার, এই জন্য সে খায় ফেলাইছে, ওইটা কিন্তু তোমার জন্য হালাল হবে না। তাহলে তোমাকে যদি কুকুর কর্তৃক ধরে আনা খরগোশ, মৃত খরগোশকে হালাল করতে হয়, তাহলে কুকুরকে সেইভাবে ট্রেনিং করাইতে হবে, যে ট্রেনিংয়ের কারণে সে খাবে না, তখন তোমার সেই খাবারটা হালাল হবে। তার মানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আপনার হালাল এনশিওর করে দিচ্ছে। প্রশিক্ষণের গুরুত্বটা কি বোঝেন? আমি জাস্ট দুইটা পয়েন্ট লিখে রাখছিলাম। আপনি যখন ফার্স্টে প্রশিক্ষণ বলছিলেন 5 মিনিট আগে, জি, আদম আলাইহিস সালাম কেন ফেরেশতাদের চেয়ে উন্নত হইলেন জ্ঞানের কারণে, এক্স্যাক্টলি। আর সেকেন্ড লাইন আমি লিখে রাখছিলাম, ভাই ট্রেন ডগ, আমি হয়তো বা বলতাম আমি বলে দিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল জ্ঞানী করলেন, করে উনি তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। শুধু তাকে মানে নিখুঁততম উপায় তৈরি করছেন তাই নয় কিন্তু, এবং মানে শয়তানের কথা ছিল যে আমি মানে আমি হব না কেন, কিন্তু না, আল্লাহ পাক আমাকেও সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। উনি ভালো জানেন যে কাকে কি জ্ঞান দেওয়া যাবে, কতটুকু দেওয়া যাবে। উনি জানেন যে আমি মানুষকে সর্বোত্তম জ্ঞানে মানে জ্ঞানান্বিত করে পৃথিবীতে পাঠাচ্ছি। আদম আলাইহিস সালামকে সকল জ্ঞান, আমরা এখন যেগুলো জ্ঞান চর্চা করি, আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আমি একটা বিষয়ে এক্সপার্ট, উনি একটা বিষয়ে এক্সপার্ট হতেই পারে, আমরা কোনো একটা খণ্ডিত অংশ নিয়ে চর্চা করি, কিন্তু জেনে রাখবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। হয়তো উনার লাইফ 1000 বছর জীবনে সবকিছু উনি প্রয়োগ করে যাননি। এখন আমরা যে ডিজিটাল ভার্সন নিয়ে চলতেছি, সবকিছু ডিজিটাল, এরও আদি ভার্সন সম্পর্কে আদম আলাইহিস সালামের কে নলেজ দেওয়া হচ্ছিল, কারণ উনার ভিতরে এটা না ইনপুট করলে, সফটওয়্যার ওখানে না ঢুকাইলে, এত বছর পরে আমরা এটাকে এত কেরামতি করে এত বড় জায়গায় আনতে পারতাম না। ওই জায়গায় সফটওয়্যার আসল জায়গাতে যদি না ঢুকাইতো, তাহলে আমরা এখন কিচ্ছু করতে পারতাম। খেয়াল করে দেখেন, আমরাও অ্যানিমালস, কুকুরেরাও অ্যানিমালস, এক্স্যাক্টলি, বানর বলেন, যেই বলেন, আমরা তো অ্যানিমালস ক্যাটাগরিতে অবশ্যই আমরা প্রাণী, বাট আমরা সিভিলাইজেশনে হইতে পারলাম। সবকিছুর পিছনে বিষয় হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের আদি পিতাকে, তাকে এভাবে জ্ঞানান্বিত করা হয়েছে। তারপরে অবশ্যই উনি সর্বোত্তম পরিকল্পনাকারী, উনি সেভাবে করেছেন দুনিয়াতে, কিন্তু একটা সময় পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে আমি ছেড়ে দেবেন কিন্তু ছাড় দেবেন না। এই সময়ের মধ্যে আপনি এখন যদি স্বয়ং সৃষ্টিতে বিশ্বাস নাও করেন, আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না। আপনার যে পর্যন্ত পৃথিবীতে থাকার সে পর্যন্ত আপনি থেকে যাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার মৃত্যু পরবর্তী দিনগুলো কেমন হবে সেটা কিন্তু এখনকার কর্মফলের উপর নির্ধারণ হবে। তো আমাদের প্রত্যেকের ভালো মানুষ হওয়া উচিত। আমার সেই আবার শুরুর কথায় চলে যাই, ভালো সেলসম্যান হওয়ার পূর্ব শর্ত ভালো মানুষ হওয়া।
আপনার দক্ষতা কম থাকতে পারে, যোগ্যতার কম থাকতে পারে, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আপনার ইচ্ছা শক্তির ঘাটতি থাকলে। মানুষের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কমিটমেন্ট, একটা হচ্ছে স্কিল। কমিটমেন্টের ঘাটতি থাকলে সমস্যা, স্কিলের ঘাটতি থাকলে এটা ট্রেনিংয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব। আমি 4টা বিষয় আলোকপাত করেছিলাম, 2টা বলেছি অলরেডি, একটা বই পড়া, একটা হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ। 3 নম্বর হচ্ছে দেশ ভ্রমণ, ঘোরাঘুরি। যত ঘুরবেন তত আপনি শিখবেন। পবিত্র কোরআনেও একাধিক জায়গায় বলা আছে যে তোমরা আমার সৃষ্টি নিদর্শন দেখে বেড়াও, তোমরা ভ্রমণ করো। ভ্রমণের গুরুত্ব তাগিদ দেওয়া হয়েছে। আপনি যত ঘুরবেন তত আপনি জ্ঞানান্বিত হবেন। এবং বই পড়ার চাইতে ভ্রমণ গুরুত্বপূর্ণ। একটা বই আপনার জীবন পাল্টাতে পারে। একটা প্রশিক্ষণ করা মানে 10টা বই পড়ার সমান, আর একটা জায়গায় ঘোরা মানে 50টা বই পড়ার সমান। কারণ ওই ঘুরতে গিয়ে আপনাকে যে প্রিপারেশন নিতে হবে, প্ল্যানিং করতে হবে। আমি সুন্দরবনে যাব, কবে যাব, কিসে চড়ে যাব, কোথায় থাকবো, কি খাবো, কার কার সাথে যাব, এই যে প্ল্যানিং, এইটা আপনাকে মানে প্ল্যানিং করা শেখাবে, টিম ম্যানেজমেন্ট শেখাবে, টাইম ম্যানেজমেন্ট শেখাবে। আর যদি দেশের বাইরে ঘুরতে পারেন, সে যেখানে হোক না কেন, ইউরোপ আমেরিকা যেতে হবে তাই বলছি না, আপনি ইন্ডিয়াতেও যেতে পারেন, বা আপনি নেপালে যান, ভুটান যান, এই যে দেশের বাইরে গেলেন, এর সাথে অনেকগুলো পূর্ব শর্তযুক্ত। নাম্বার 1, আপনাকে পাসপোর্ট বানাতে হবে। পাসপোর্টের বানানোর সময় আবার ওখানে এনআইডি থেকে শুরু করে অনেকগুলো ধাপ। আমি কয়েকদিন আগে বলছিলাম যে বাংলাদেশে কারো যদি এনআইডি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলোতে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম হুবহু মিল থাকে, সে বাংলাদেশের সবচেয়ে সুখী লোক। আর কোনো কারণে এখানে যদি একটা দাড়ি কমা, অক্ষরের হেরফের থাকে, কত ধানে কত গম না কত ময়দা না কত আটা, আপনি জীবনের মতো শিক্ষা পেয়ে যাবেন। যাই, এটা আমি নেগেটিভ সমালোচনা করছি না, সিস্টেমের প্রবলেম। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে ভুলভাল না করে নিখুঁতভাবে কাজ করতে পারা, নাহলে পাসপোর্ট পাবেন না, এইটা আপনাকে যে শিক্ষা দেবে, জন্মের শিক্ষা, এটা এক ধরনের ট্রেনিং। তারপর আপনি পাসপোর্ট পাইলেন, এবার আপনাকে ভিসা করতে হবে। ভিসার জন্য তো আরও অনেক বেশি কাগজপত্র জমা দিতে হবে। কেন যাব, কয়দিন থাকবো, কোথায় থাকবো, কি করব, ওই দেশে গিয়ে থেকে যাবো কিনা, প্রমাণ করতে হবে আমার বাড়ি গাড়ি জমি জায়গা। এবং মানে কি বলবো, মজার ঘটনা না দুঃখের ঘটনা বলবো, বাংলাদেশের মানুষ সরকারকে হিসাব দেওয়ার সময় কিছু চেপে রাখে, ট্যাক্স টুক্স ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু যখন বিদেশে যায়, ইউরোপ আমেরিকা বিশেষ করে, হ্যাঁ, তখন তার সব সম্পত্তি খুঁজে খুঁজে বাইট করে, সরকারের কাছে কম দেখায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আর ইংল্যান্ডের কাছে, আমেরিকার কাছে বেশি দেখায়, দেখ বেটা এত টাকা ফেলে তোর দেশে থাকবো না। ঠিক আছে, এই যে আপনাকে খুঁজে খুঁজে বাইট করতে হচ্ছে, হিসাব মিলাইতে হচ্ছে, আমার কত টাকার অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কত, ভ্যারিয়েবল কত, এইটা করতে গিয়ে আপনি হিসাব নিকাশ শিখে যাবেন। সবই কিন্তু জীবনের শিক্ষা। তারপর আপনি ভিসা পাইলেন, এবার টিকিট মিলাইতে হবে, টিকিটের সাথে আপনার হচ্ছে শিডিউল মিলাইতে হবে, হোটেল মিলাইতে হবে, হোটেল থেকে কেমনে যাবেন, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। এবং ওখানে কেউ বিমান আপনাদের 1 সেকেন্ড ওয়েট করবে না, রিক্সাওয়ালা আপনার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাবে, বিমানওয়ালা কিন্তু আপনার জন্য দাঁড়াবে না, তার মতো আপনাকে যাইতে হবে। এই যে শিক্ষাগুলো, এগুলো একটা ভ্রমণের মাধ্যমে সম্ভব। এই হলো 3টা মেন শেখার পথ। চতুর্থ যে বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারে, সেটা হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন। রাইট ফ্রেন্ড সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা আছে এরকম, তুমি 10 জন কোটিপতির সাথে মিশতে পারলে তুমি হবে 11তম কোটিপতি, আর তুমি 10 জন মাতালের সাথে থাকলে তুমি হবে 11 নম্বর। বাকিটা বুঝে নেন। ঠিক আছে ভাই? সো আমাদেরকে কার সাথে মিশবো, আমি বলছি না কার সাথে মিশো না, কিন্তু কার সাথে কোয়ালিটি টাইম দেবো, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না ভাই, আপনি যেটা বলতেছেন এটা তো ইসলামী হাদিসেও আছে, এটা তো ট্রু। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আপনার চারপাশে সারাউন্ডিংসে বলে দেবে আপনি ভবিষ্যতে কোথায় যাবেন। আমি আবার পুরো আলোচনাটাকে একটু সামারাইজ করি। একটা বই পড়াই যথেষ্ট টার্নিং পয়েন্ট হতে পারে আপনার জীবনে, কোনো কোনো ক্ষেত্রে, রাইট? ওকে ফাইন। একটা বই আপনার জীবন পাল্টাতে পারে, আর একটা প্রশিক্ষণ গ্রহণ মানে 10টা বই পড়ার সমান। একটা দেশ ভ্রমণ মানে, দেশের ভিতরে ঘোরা মানে 50টা বই পড়ার সমান। দেশের বাইরে যাওয়া মানে 100টা বই পড়ার সমান। আর একজন ভালো বন্ধু 1000 বই পড়ার মতো সাপোর্ট দিতে পারে। একটা ভালো বন্ধু 1000 বই পড়ার সাপোর্ট দিতে পারে। এখন আপনি বলেন তাহলে শুধু বন্ধু নির্বাচন করলে হয়ে যায়, বই আর পড়া লাগে না। আমি কিন্তু 4টাকেই আমি বলছি, এটা টেবিলের 4 পায়ের মতো, 4টাই গুরুত্বপূর্ণ। হয়তো বই কিছু কম পড়বেন, প্রশিক্ষণ বেশি নেবেন, প্রশিক্ষণ বেশি নেবেন, দেশ ভ্রমণ কম হবে, কিন্তু এগুলো করতে হবে। 4টা কাজই করতে হবে আপনাকে। 4টা কোনো একটাকে দিলে, ওই টেবিলকে বাংলায় কি বলে, টেবিল কিন্তু ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে চৌপায়া, কেউ বলে রাজতক্তা। তো চৌপায়ার মানে কি, যে কোনো একটা পায়া যদি দুর্বল হয় পুরো টেবিলটাই দুর্বল। 4টা কাজই করতে হবে। কখনো কখনো বইও পড়তে হবে, কখনো কখনো প্রশিক্ষণও নিতে হবে, কখনো কখনো আপনাকে ওই কি বলে দেশ ভ্রমণ করতে হবে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। এবং আপনি
বন্ধু নির্বাচন সিলেক্ট করবেন। দেশের ভিতরে ঘোরার ব্যাপারে আমি একটা কথা বলি, আমাদের দেশটা অনেক সুন্দর এবং অনেক কিছু শেখার আছে, জানার আছে। বাংলাদেশে এখন 64টা জেলা, আমাদের অধিকাংশ মানুষের 2টা জেলায় যাওয়া হয়, একটা হচ্ছে যেখানে আমার জন্ম আর যেখানে আমি সাধারণত মিনিমাম, আরেকটা যেখানে আমি চাকরি করি, রাইট? অনেকের ক্ষেত্রে আবার একটা জেলা যেখানে জন্ম সেখানে, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে 2টা জেলা হয়। আমি বলি ভাই 2টা জেলার বাইরেও তো আর 62টা জেলা আছে, তুমি কি এই 62 জেলায় এক রাত করে কাটিয়েছো? এটাও একটা স্কিল, এটাও একটা স্কিল। এবং আমি বলি কেউ যদি বাংলাদেশের 64টা জেলা ঘুরে ফেলতে পারে, এক রাত করে কাটিয়ে আসতে পারে, ওইটা তার সিভিতে লেখার মতো একটা পয়েন্ট। আই হ্যাভ ভিজিটেড অল ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। এবং যারা সেলসে চাকরি করতে চান, ক্যারিয়ার করতে চান, তাদেরকে আমি বলছি, হেড অফ সেলস হইতে চান, সবার আগে 64 জেলা একবার করে পা ফেলেন। আপনি বাংলাদেশটা চেনেন, এইটা আপনি যদি জায়গা মতো বলতে পারেন, এর জন্য আপনার চাকরিটা হয়ে যেতে পারে। আর আপনি বাংলাদেশের অর্ধেক জায়গা চেনেন, আর বাকি জায়গায় স্যার আমি টেরিটরি ম্যানেজার ছিলাম, তখন স্যার রংপুর স্যার। তারপর স্যার আমি স্যার সিনিয়র টেরিটরি ম্যানেজার, তখনও স্যার রংপুর স্যার, সাথে কুড়িগ্রাম পাইছি স্যার। তারপর স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি স্যার, তখন স্যার রংপুর আর দিনাজপুর স্যার। তারপর আমি স্যার রিজনাল ম্যানেজার হয়েছি, তারপর স্যার রংপুর ডিভিশন স্যার। তারপর আমি ডিভিশনাল ম্যানেজার হয়েছি, ওই তখনও স্যার ওই এলাকা স্যার। এখন স্যার আমি এসেছি আপনার কোম্পানি হেড অফ সেলস হইতে। ওই কোম্পানি বলবে আমি বুঝছি আপনি ভালো সেলসম্যান, কিন্তু আপনি সেলস ম্যানেজার রংপুর হিসেবে চলে যান, কারণ আপনি রংপুর ভালো চেনেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু আপনার বাংলাদেশের রেস্ট অফ দ্য পার্ট আপনি চেনেন না, সিলেটের ভাষা আপনি জানেন না। সিলেটের ভাষা শিখতে হবে তা বলছি না, ওই এলাকার কালচার আলাদা, আসামি কালচার, ওই জিনিসটা বুঝতে হবে। চিটাগাংয়ের কালচার একটা, চিটাগাংয়ের যে কোনো বাংলা কথা শুরু হয় না ইয়ে দিয়ে, মানে না হা আগে, অর্থাৎ ইয়ে আগে কি বলে, আরে ক্রিয়াপদ আগে। এটা কোত্থেকে আসলো? ক্রিয়াপদ আসলো যে আরবিতে ক্রিয়াপদ আগে আসে। ওই ইসলাম প্রচারকরা সব সমুদ্র পথে এসে চিটাগাংয়ের দিকে আগে আবাস গড়েছে। তো ওই আরবি যেভাবে বাক্য গঠন হয়, ওইটাকে বাংলা করলে ক্রিয়াপদ তো আগে যাবেই। এই জন্য চিটাগাংয়ের ভাষা দেখবেন ক্রিয়াপদ আগে 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 আছে। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি চিটাগাংয়ে সেলস করেন, চিটা মানুষের মিশতেই পারবেন না, মিশতে না পারলে ওখানে বিক্রি করবেন কিভাবে? আপনি হেড অফ সেলস হচ্ছেন একটা কোম্পানির। আমি বলছি না যে হেড অফ সেলস হওয়ার আগে 64টা জেলাতেই গিয়ে চাকরি করে আসতে হবে, কিন্তু আপনি দেশের উত্তরবঙ্গে কিছুদিন চাকরি করলেন, দক্ষিণবঙ্গে কিছুদিন করলেন, পূর্ববঙ্গে করলেন, পশ্চিমবঙ্গে করলেন, বা 4টা পারেন না, 3টা অংশে আপনি চাকরি করলেন, আরেকটা অংশে আপনি মাঝে মধ্যে ভিজিটে গেলেন, তাহলে আপনার মোটামুটি দেশ সম্পর্কে একটা আইডিয়া থাকবে। কোন জায়গায় ফেরি পার হয় আর কোন জায়গায় টোল লাগে, এটা তো জানার বিষয় আছে সেলসের লোকের, কারণ লজিস্টিক প্ল্যানিং করতে হয় না, কত কম খরচে মালটা প্রোডাক্ট করতে হবে। এক সময় বরিশাল অঞ্চলে প্রচুর ফেরি ছিল বা টোল ছিল, তাহলে এখন ওই এলাকায় ডিস্ট্রিবিউশন করতে হলে প্রাইসিং কিভাবে করব, কারণ ওখানে উত্তরবঙ্গে রাস্তাঘাট আছে, ওখানে রাস্তাঘাট নাই, তাহলে ওখানে কি টোলের জন্য কয় টাকা এক্সট্রা ওদেরকে সাপোর্ট দিতে, এটা জানতে না পারলে আপনি হেড অফ সেলস হবেন কি করে? আবার উত্তরবঙ্গে মানুষের এরকম খাল বিল নাই, কিন্তু সেখানে আবার মানুষের বাইং ক্যাপাসিটি কম, তাহলে ওদের জন্য কিভাবে লো প্রাইসের প্রোডাক্ট করতে হবে, এটা জানতে হলে তো আপনি উত্তরবঙ্গে যাইতে হবে, উত্তরবঙ্গে চাকরি করতে হবে, দক্ষিণবঙ্গে চাকরি করতে হবে, তখন আপনার দেশের বিভিন্ন প্রান্ত সময় জানতে হবে যে সেলসের লোকের বাইরের পোশাকটা হতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, কারণ আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনার পোশাক দেখে কাস্টমার অনেক সময় বাইং ডিসিশন নিয়ে নিতে পারে। আপনি কোটি টাকার পণ্য বিক্রি করতে গেছেন, আপনার পরনে সেরা স্যান্ডেল, মলিন পোশাক হবে না, কাস্টমার তখন পণ্য না দেখে আপনার দিকে তাকাবে আর ভাববে এই লোকের নিজেরই তো পোশাক ঠিক নেই, আবার আমাকে কোটি টাকার গাড়ি কি বেচবে। তো এই জন্য এটা একটা ম্যাটার করে। হ্যাঁ, এবং ডেল কার্নেগির বই তো লেখা আছে যে তুমি বড় বেশি দামি পণ্য বেচতে চাও, তার নিজেকে বড় লোকই ভাব দেখাও, রাইট? এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেকে তো মিডল ক্লাস পরিবারের ছেলে বা দরিদ্র পরিবারের ছেলে, তাহলে আমি কি করে ভালো পোশাক পরবো? আমি বলি প্রত্যেক সেলসম্যান অন্তত 2টা পোশাক ভালো থাকা উচিত, যেটা সে অল্টারনেটিভ করে পড়তে পারবে। যার যদি কারো যদি এইটুকু সামর্থ্য না থাকে, তাহলে তার সপ্তাহে 2 দিন রোজা রাখা উচিত, সোমবার বৃহস্পতিবার, ওই খাদ্য বাবদ ক্রয় বাবদ যে টাকাটা বেঁচে যাবে ওইটা পোশাকে ঢুকিয়ে পোশাকটাকে দামি বানায় ফেলবে। আমি সবকিছুকে একটু ধর্মের সাথে মিলাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, এবং আমি একটা জায়গায় আমার লাইফে নলেজের দিক থেকে একটু পিছাই আছি। কোন জায়গাটা আমি একটু বলি, যেখানে বা সাজ্জা দাগায় আছে, এবং আমি কিন্তু বারবার আটকায় যাই এই জায়গাটাতে, কারণ ওই যে কারণ আমি দেশে ছিলাম না, এ লেভেলের পরে চলে গেছি, সো আমার এক্সপিরিয়েন্স করে যে আপনি যেগুলো বললেন না, এটা কিন্তু ওর বেশি আমার থেকে, নো ডাউট, এবং আমাকে স্বীকার করতে হবে যে ওর বেশি, ও অনেক এক্সপ্লোর করছে বিভিন্ন জেলা টেলা। এবং আমি দেখছি যখন আমি কথা বলি বা বিভিন্ন ধরেন একটা সিচুয়েশন ফেস করতেছি, ধরেন আমি একটা অ্যান্সার দিচ্ছি কিন্তু ওর আবার আরেকটা অ্যান্সারটা একটু ডিফারেন্ট হচ্ছে,
তখন আমি ওকে মাঝে মাঝে কি ব্যাপার তুই, মানে ওকে, আমার কাছে ওকে খুব জ্ঞানী লাগে, হয়তো বা ও অন্যের কাছে নাও জ্ঞানী হইতে পারে। কেন? কারণ ওই যে আপনি যেটা বললেন যে এখন আমি মিলাইতে পারতেছি যে হ্যাঁ আমার তো ওই ঘোরার অভ্যাসটা নাই, বা আমার তো ওই জেলার মানুষ, ও কেমনে কথা বলে, ময়মনসিংহের মানুষ, আমি ময়মনসিংহে কখনো যাইনি বা অমুক জায়গায় কখনো যাইনি। নাও ইট অল মেক সেন্স যে ও কিন্তু মানুষের সাথে ডিল করতে খুব ইজিলি ডিল করা, বা ইকিউ যেটা বলি ইমোশনাল কোয়েশ্চেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা ওর কিন্তু অনেক হায়ার। নাও এটা মেক সেন্স। ভাই ব্যাপারটা হচ্ছে যে সবার সব যোগ্যতা থাকবে না, আপনার কিছু আছে ওনার কিছু আছে, কিন্তু আপনার দুজন মিলে একটা সেরা জুড়ি, নো ডাউট, ঠিক আছে? এটা কেন হয়? এই যে হাতের 5টা আঙ্গুল কি সমান, কিন্তু আপনার এই 5টা আঙ্গুল যখন একসাথে হবে, মুষ্টিবদ্ধ হবে, তখন শক্তি। আচ্ছা, এই যে মুষ্টিবদ্ধ হলো, আপনি শুধুমাত্র এই আঙ্গুলটা বুড়ো আঙ্গুল বাদ দিয়ে মুষ্টি করেন তো রাইট, বা আপনি একটা আঙ্গুল খোলা রাখেন, দেখবেন দুর্বল হয়ে গেছে। জিনিসটাকে অন্যভাবে বোঝানো যায়। দেখেন, আমাদের যদি আমরা 5টা আঙ্গুলে মাঝের আঙ্গুলটাকে বিনয় করি, সবচেয়ে লম্বা আঙ্গুলটাকে সবচেয়ে বিনয় করলাম, নতজানু করলাম, বাকিগুলোকে আমরা লাগালাম, দেখেন এইটা একসময় খুলে যায়, এইটা একসময় খুলে যায়, এটা খুলে যায়, কিন্তু এই অবস্থায় কখনো ওই আঙ্গুলটা খুলতে পারবেন না। করে দেখেন কি করব, মাঝের আঙ্গুলটাকে এভাবে বন্ধ করেন আর বাকিগুলো আঙ্গুল আঙ্গুল মিলান। মাঝের আঙ্গুলটাকে বন্ধ করব, হ্যাঁ, আর বাকি আঙ্গুলগুলোর সাথে আঙ্গুল মিলান, আঙ্গুল মিলান। হ্যাঁ, এবার দেখেন এই আঙ্গুল খুলতে পারবেন, এই আঙ্গুল খুলতে পারলাম, হ্যাঁ, এই আঙ্গুল খুলতে পারবেন, হ্যাঁ খুলতে পারছি, এই আঙ্গুল খুলতে পারবেন। এবার ওইটা খোলেন তো, এটা এই অবস্থায় রেখে, এই যে এটা হচ্ছে না, আপনি এইভাবে রেখে হবে না, জোর করে খুললে তো হবে না। এইভাবে লাগানো থাকতে হবে, তো লাগানো থাকতে, এটা এখানে না, এটা লাগানো থাকতে হবে, এটা লাগানো থাকলে পারবেন না। এটা হচ্ছে আপনার বন্ধুত্বের প্রমাণ, ঠিক আছে? আপনারা দুইজন দুজনের কাছে বন্ধুত্বের কারণে নত জানো, ঠিক আছে? কেউ কাউকে ইগো দেখাচ্ছেন না, মানে আমরা আমাদেরকে বন্ধুত্বটাকে সবচেয়ে বেশি সম্মান দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে আপনাকে এই আঙ্গুলের মতো আপনার বন্ধুত্ব অটল থাকবে। যার যেখানে ল্যাকিংস আরেকজন সেটা ফিল আপ করবে। বুড়ো আঙ্গুলকে মনে হয় কোনো কাজই করে না, আপনি এটা ছাড়া একটা রকম ভাত খুলে খান তো, ভাত তুলে খান তো দেখি কেমন পারেন, বা রুটি ছেড়েন তো দেখি, বুড়ো আঙ্গুল ব্যবহার করবেন না, 4 আঙ্গুল দিয়ে করেন তো পারবেন না। তার মানে প্রত্যেকের কিছু না কিছু স্ট্রেংথ আছে, কিছু না কিছু উইকনেস আছে, আসলে কম্বিনেশন লাগবে। একটা জায়গায় হয়েছে কি, মানে আমার ক্ষেত্রে, মানে আমি খুব প্যারা খাইতাম আগে, কারণ আমার কাছে মনে হতো যে আল্লাহ এত কিছু বুঝে বা এত কিছু জানে, বা ওর আরও মানুষজন, আমি তো এগুলো জানি না, কারণ আমি অনেক ইন্ট্রোভার্ট টাইপের, আমি বেশি মানুষের সাথে মিলামেশা, মানে কথা বলাই করা আমি খুব কম আর কি, মানে আমি একটু মানে ঘরের মধ্যে থাকা ছেলে ছিলাম। তো আমার নিজেকে খুব ছোট মনে হতো যে আমি তো কিছু বুঝি না, আমি তো কিছু পারি না। তো এখন যখন এই জগতে আসছে আর কি, যে ডিজিটাল জগৎটা হচ্ছে, এটা তো আমার জগৎ, কারণ এটাতেই তো আমার এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিসটা। তো এইটা আর কি, যে আপনি যেটা বলেন যে সমন্বয় ভাবে জিনিসটা করতেছে, ওকে নাও ইট মেক সেন্স যে আমি এটা একা পারবো না, আবার ওও একা হয়তো বা পারবে না। সো আজকের কথা যদি বলি, আমার কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ, তো আপনি জাস্ট এটা চিন্তা করেন, আজকে আমি যদি হোস্ট হিসেবে একা থাকতে হইতো, তাহলে আপনি স্পন্টেনাস একজন স্পিকার, কিন্তু আপনি কতক্ষণ পরে বলতেন হ্যাঁ আর কি বলবো, আমি বলতাম হ্যাঁ ভাইয়া, কারণ আমি পয়েন্ট নিয়ে আজকে ফাটাই ফেলছি, মানে আই হ্যাভ বিন আ ভেরি গুড লিসেনার, আজকে ভেরি গুড লিসেনার, এবং আপনার প্রতিটা পয়েন্ট আমি জাস্ট চিন্তা করছি এরপরে কিভাবে কোনটা কোথায় অ্যাপ্লাই করবো। বাট নাফিস হ্যাজ বিন মানে সো সাপোর্টিভ, ও কিন্তু মাত্র আমাদের অডিয়েন্স হয়তো বা টের পাইলো, কিন্তু এতক্ষণ কিন্তু টের পাইতোই না। উনি মানে মুক্ত মনের মানুষ, এই জন্য খোলা মনে ওনার লিমিটেশন গুলো উনি বলছে, কিন্তু আমি বলবো যে আসলে এটা লিমিটেশন না, এটা আপনার স্ট্রেংথ। আপনার উইকনেস হচ্ছে আপনার ইউনিকনেস। প্রত্যেকটা মানুষের উইকনেস হচ্ছে তার ইউনিকনেস, এবং আপনার জন্য স্টিভ জবসের ওই কথাটাই প্রযোজ্য, ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। আপনি যদি বোকা হন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনি যদি নিজেকে বেশি চালাক মনে করেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, জানতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই আমাদের একটা লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে। পৃথিবীর সবচেয়ে মানে দুর্বলতম মানুষটার কাছে এমন একটা পয়েন্ট আছে যেটা আপনার জন্য শিক্ষণীয় হতে পারে, আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। ওই জন্য বললাম বন্ধু নির্বাচনে সতর্ক হন। সঠিক মানুষ যদি আপনার পাশে নিতে পারেন আপনি অনেক দূর যাবেন, আর ভুল মানুষ যদি আপনার পাশে থাকে আপনি সেভাবে পড়ে যাবেন। ওই কথাটাকে আরেকবার এভাবে বলা যেতে পারে, আপনি এখন কি বই পড়ছেন সেটাই নির্ধারণ করবে আপনি 10 বছর পর কোথায় থাকবেন। আপনি এখন কি প্রশিক্ষণ নিচ্ছেন সেটাই নির্ধারণ করতে পারে 10 বছর পর আপনি কোথায় থাকবেন। এখন কোন দেশে ঘুরছেন, কোথায় ঘুরছেন, কিভাবে ঘুরছেন, এটাই নির্ধারণ করবে 10 বছর পর কোথায় থাকবেন। এখন আপনি কাদের সাথে মিশছেন এটাই নির্ধারণ করবে 10 বছর পর আপনি কোথায় যাবেন। আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, আপনি কি দেখতেছেন এইটাও নির্ধারণ করবে যে এক্স্যাক্টলি, এটাও তো একটা বন্ধুর মতো আমার সাথে আসছে। তো আপনি যদি ভালো জিনিস দেখেন আপনি জ্ঞানী হবেন, আপনি যদি ভুল জিনিস দেখেন, ইন্টারনেটের যুগে আপনি এখন চাইলে
নিজেকে আসক্ত করে ফেলতে পারেন, দুনিয়ার কেউ জানবে না, আপনি ভাবছেন আমি কি করি ঘরের মধ্যে, এটা তো কেউ জানবে না, আল্লাহ মাফ করুক। এটা আমাদেরকে আস্তে আস্তে আমি জানছি আর দুনিয়া কেউ জানছে না, কিন্তু আমার মন মানসিকতা কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে বদলানো, আর আমরা এটা বাদে সব করতে চাই। ছোটবেলায় ভাবতাম দুনিয়াটাকে পাল্টে দেব, কৈশোরে মনে হলো দেশটাকে বদলাবই, যৌবনে মনে হলো আশেপাশে সমাজটা তো পাল্টাবে, আর বৃদ্ধকালে মনে হচ্ছে যদি শুধু নিজেকেই পাল্টাতে পারতাম। আমরা কেউ কাউকে পাল্টাতে পারি না, শুধু নিজেকে ছাড়া। আমার কাছে ট্রেনিং করার পর আমি একটা কথা বলি যে ভাই, আপনি ট্রেনিং করেছেন, কিন্তু যে দোকানদার বা যে ক্রেতা কালকে আপনার কাছে পণ্য কিনবে, সে কিন্তু ট্রেনিং করে নাই। সে গতকালকে যা ছিল আগামীকালকে সে জায়গাতে আছে। তাহলে এই ট্রেনিং থেকে রেজাল্ট আসবে তখনই যখন আপনি আমার কথাগুলো শুনে নিজেকে বদলাবেন। আপনি যদি আশা করেন ট্রেনিং করছেন আপনি, আর বদলে যাবে আপনার দোকানদার, আপনার সম্ভাব্য ক্রেতা, এবং আপনি সহজে বিক্রি করে ফেলতে হবে না। কাস্টমার তার আগের জায়গাতে আছে, রিজিটনেস নিয়ে বসে আছে। আপনাকে বদলে ও রিজিটনেসের সাথে নিজেকে ম্যাচিং করতে হবে, তাহলে আপনি সফল সেলসম্যান হবেন। এবং কিছু টিপস ফলো করতে হবে। আর্লি রাইজার হতে হবে, আপনাকে ফার্স্ট কল শুড বি মাস্ট কল, প্রথম কাজে সফল হতে হবে। সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা, যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত টাকা। যত হাঁটবেন মানে যত মানুষের সাথে নক করবেন, যত নেটওয়ার্কিং করবেন, যত কানেক্টেড হবেন, তত বেশি আপনার সেল হবে। আপনি 10 জনের কাছে গেলে 2 জনের কাছে সেল হয়, আপনি যদি জানি 5 জনের কাছে, তাহলে তো 1 জনের কাছে সেল হবে। তাহলে একজন আমাকে এরকম বলে যে ভাইয়া, যে আমি তো যেখানে যাই না বলে, না করে দেয়, নো নো নো। আমি মজা করে বললাম ভাই নো মানে তো নেক্সট অপরচুনিটি। বলতে ভাই এসব কথা ডায়লগে চলে, এসব কথা ডায়লগে চলে, সবাই বলে, কিন্তু আসলে নো মানে নই। আমার আচ্ছা ঠিক আছে, নো মানে নো, কিন্তু 10 জনে কি নো কয় না? 10 জনের কাছে গেলে 8 জন নো বলে, 2 জন হ্যাঁ বলে, ইয়েস বলে। তার মধ্যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ইয়েস আসা খুব কঠিন আর নো আসা সহজ, কারণ 8 জনেই আপোষে নো বলে দিচ্ছে। তাহলে তুমি আজ থেকে একটা কাজ করো, নো কালেকশনের সংখ্যা বাড়াই দাও। তুমি আগে 8টা নো কালেকশন করছো, 16টা নো কালেকশন করো, ফ্যান্টাস্টিক, 4টা সেল, তাহলে 4টা সেল হয়ে গেল। তুমি এখন 24টা নো কালেকশন করো, 6টা সেল হয়ে গেল। এইভাবে তো ভেবে দেখলাম যে এটাই পবিত্র কোরআনে বলা আছে, আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, রাইট? আমরা এটা বলা হচ্ছে পশু পাখি ঘিরে করে। সাধারণত কিছু কিছু পশু আছে, পাখি আছে 1 জোড়া করে পয়দা হয়, রাইট? এইটাকে ফোকাস করে এই কথাটা বলা হয়েছে। 1 জোড়া মুরগি, 1 জোড়া হাঁস, 1 জোড়া ওই নূহ নবী তার ইয়েতে নৌকায় নিয়ে তুলছিলেন, ওখান থেকে জিনিসটা এসছে। আচ্ছা, সবকিছুই যদি জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়, শুধু পশু পাখি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। সমস্যার জোড়া কি? সমাধান। তার মানে আল্লাহ পাক দুনিয়াতে শুধু সমস্যা পাঠাননি, সমস্যা পাঠানোর আগে সমাধান পাঠিয়ে রেখেছেন। মানুষের কাজ হচ্ছে তার মেধা, বুদ্ধি, মনন খরচ করে সেই সমাধানটাকে খুঁজে বের করা। এবং জেনে রাখবেন, দুনিয়াতে সমস্যা পাঠানোর আগে সমাধান পাঠানো আছে। সুতরাং সমাধান খুঁজে পেলেই সমস্যা থাকবে না। সমস্যা তখনই সমস্যা যখন আপনি সেটাকে সমস্যা মনে করবেন। একদম সমস্যা মনে করা যাবে না, ওর সমাধান আছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন যে সৃষ্টিকর্তা, আমি এই সমস্যার মুখোমুখি হয়েছি, নিশ্চয়ই সমাধান আছে, আমাকে খুঁজে পেতে আপনি আমাকে সহযোগিতা করুন, আমাকে সহজ করে দিন। সৃষ্টিকর্তা আপনার ডাক শুনবেন, আপনাকে সহজ করে দেবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে আমাকে স্কিল আপ করা, ট্রেনিং ছাড়া কোনো গতি নাই, আমাকে করতে হবে। আমার বই পড়া, প্রশিক্ষণ নেওয়া, ঘুরতে যাওয়া, অথবা আমার ফ্রেন্ড সার্কেল সেভাবে করে করতে হবে। ওকে, তাহলে আমি জানতে চাই রাজীব ভাই যে আমাকে কিছু বই সাজেস্ট করেন, এবং আমি প্রশিক্ষণ কোথায় নিতে পারবো, এগুলো একটু সাজেস্ট করে দেন। ভাইয়া, এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নাই। আপনার যে ধরনের বই পড়তে ভালো লাগে, আগে পাঠ্যাভ্যাস গড়ে তুলবেন। তো আমি আমার পড়া সেরা বইটার নাম আপনাকে বললাম, আপনি ওইটা পড়তে গেলে আপনার কাছে ওইটা 2 পাতা পড়তে ইচ্ছা করছে না, তাহলে তার পাঠ্যাভ্যাসই গড়ে উঠবে না। আমি বলছি যে আপনার যেটা ভালো লাগে, আপনি 3 গোয়েন্দা ভালো লাগে 3 গোয়েন্দা দিয়ে শুরু করুন, দুঃস্বপ্ন দিয়ে শুরু করুন, হুমায়ুন আহমেদ ভালো লাগে হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করুন, যা ভালো লাগে। মানে আপনার যে বইটা দেখে নেড়ে চেড়ে দেখে পড়তে মন চায় সেটা দিয়ে আপনি শুরু করুন, কিন্তু পড়ার অভ্যাস গড়ে তুলুন। এবং পড়ার অভ্যাস গড়ে তুললে একটা পর্যায়ে ভাই বই পড়তে বেশি সময় লাগবে না। ছোটবেলায় আমরা যখন প্রাইমারিও পড়ি না, অক্ষর চিনতাম, তখন আমরা বানান করে পড়তাম। সরেয়া ময়াকার র আমার, দন্তস্বয় ঔকার, দন্ত নয়াকার র সোনার, বয়াকার অনেশ্বর লয়াকার আমার সোনার বাংলা। এটা আমরা সবাই পড়েছি ছোটবেলায়। যখন আমরা একটু বড় হয়েছি তখন কিন্তু আর ওই বানান করে পড়া লাগে না। আমার শব্দটা দেখলে আমরা বুঝতে পারছি এটা আমার সোনার বাংলা। আর একটু বড় হয়েছে তখন আবার শব্দ না, বাক্যটা একবার আমার চোখে ধরা পড়ছে, আমার সোনার বাংলা। আপনি যখন আরও পড়ার অভ্যাস করবেন তখন বাক্য না, একটা প্যারাগ্রাফ একবার আপনার চোখে ধরা পড়বে। কিন্তু সেটার জন্য আপনাকে ওই লেভেলে পৌঁছানোর জন্য অন্তত 500 বই পড়ে আসা লাগবে ধরেন, বা কারো ক্ষেত্রে 100 বই পড়া পরেই যোগ্যতা তার অর্জন হয়ে যাবে। তার মানে আপনার এরকম হয় নিশ্চয়ই বই পড়লে? আমার এখন মানে প্রচুর বই পড়ার কারণে হয়, কিন্তু এখন আমার বয়সের কারণে চোখে ছোট লেখা মানে অনেক সময় ধরতে অসুবিধা হয়, চশমা দিয়ে পড়া যায়। সো
আমার বিষয়টা আমি আমার দিয়ে বলছি যেটা, সেটা হচ্ছে যে এখন আমার বই পড়া কমে গেছে। আমার না, এটা সবারই কমে গেছে, ডিজিটাল মাধ্যমে কিছুটা সময় তো চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বই পড়া অভ্যাসটা ধরে রেখেছি। আমি প্রত্যেক বছর বইমেলায় একদম দোকান ঘুরে ঘুরে কিছু বই কিনি, কারণ এগুলা অনলাইনে খুঁজলেও পাওয়া যাবে না, চোখের ভালো লাগা থেকে, এবং সেই বইগুলো আমি সারা বছর পড়ার চেষ্টা করি। ওই যে যখন 19 সালে শেষে গিয়ে মানে কোভিড হলো, আমি বলি কথিত করোনা, এটা করোনা না, এটা একটা বিশ্ব বিজনেস, ওইদিকে না যাই, অন্য আলাপ আরেকদিন করা যাবে, ওই আলাপ আরেকদিন করা যাবে। ওই সময় আমার বিগত কয়েক বছর কেনা বইগুলো আমি পড়ে শেষ করছিলাম, ঠিক আছে। এবং আমি ওই কোভিডের সময় যে একটা লকডাউন পর্ব ছিল, তার আগে আমার যে ট্রেনিং ফি ছিল, অনারিয়াম ছিল, ট্রেনিংয়ের পরে আমি সেটা বাড়িয়ে দিয়েছি। অনেকে আমি প্রশ্ন করেছে, আপনি তো এই টাকায় কাজ করতেন, এখন এই টাকা দাবি করছেন কেন? আমি বলছি, এই 3 মাস আমি বসেছিলাম না, আমি এই 3 মাস জ্ঞান অর্জন করেছি, ওই জ্ঞানের কারণে আমার এখন ভ্যালু বেড়ে গেছে, ঠিক আছে। আমি আমাকে দিয়ে যে উদাহরণটা দিচ্ছি, যত জ্ঞান অর্জন করবেন তত আপনার ভ্যালু বাড়বে। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ কী নেব। আপনি যে বিষয়ে পেশাগত দক্ষতা পালন, মানে পেশাগত দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে প্রশিক্ষণ তো নেবেনই। যে বিষয়ের সাথে আপনার সরাসরি সম্পৃক্ততা নাই, সে বিষয়ে আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। ওই যে যেমন বললাম, ড্রাইভার ইংরেজি শিখবে কেন? কারণ এটার সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু ঘুরে ফিরে এটা তাকে সাপোর্ট দেবে। মজার ব্যাপার হচ্ছে, আমি আমার প্রথম জীবনে চাকরি শুরু করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, কিন্তু সেই চাকরিটা পাওয়ার আগে বা হওয়ার আগে একটা লোকাল কীটনাশক কোম্পানি আমাকে চাকরি দেওয়ার সুযোগে দেওয়ার জন্য তারা একটা ট্রেনিংয়ে পাঠিয়েছিল, এবং তখনই বলে দিয়েছিল আমাকে একটা মিনিমাম স্যালারি দেবে। আমার আব্বার, আমি একমাত্র ছেলে, উনি বলছিলেন যে আমি এত টাকা দিয়ে ছেলেকে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করালাম, এত ছোট চাকরি করার জন্য না। উনি ওনার মতো করে চিন্তা করছেন, তোমার এই চাকরিটা করার দরকার নাই। আমি বলছিলাম, আব্বু, আমি যদি এখন বলি যে আমি এই চাকরিটা করবো না, তাহলে ওরা আমাকে ট্রেনিং পাঠানোর সুযোগ দেবে না। আমি তো বসেই আছি, ফ্রি আছি, এক কাজ করি, আমি ট্রেনিংটা করে ফেলাই, তারপরে দরকার আমি বলবো যে আমি এই চাকরিটা করবো না। শিখতে তার দোষ নাই। আমি ট্রেনিংটা করলাম, যেটা আমি আদৌ জানি এই ট্রেনিং আমি কাজে লাগাবো না, আমি তো চাকরি করবো না, এটা আমার ভেতরকার অন্তরের ডিসিশন, যেটা আমি বলি নাই তখন পর্যন্ত। কিন্তু ওই ট্রেনিং আমাদেরকে শিখিয়েছিল কীটনাশক বেচার জন্য কৃষকের সাথে গিয়ে কীভাবে কথা বলতে হয়। পরবর্তীতে যখন আমি রেকিট বেনকিজারের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ বোর্ডে আমাকে বলছে যে তুমি মনে করো উনি দোকানদার, ওনার কাছে মর্টিন কয়েল বেচে দেখাও। এবং আমি ওই যে কীটনাশক বিক্রির যে ট্রেনিং পাইছি, ওইটা এখানে ঝেড়ে দিয়েছি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝেড়ে দিয়েছি, মানে ওইটা এখানে অ্যাপ্লাই করেছি। এবং ওরা তখন বলছে, তুমি যে বললা কোথাও চাকরি করো নাই, কিন্তু তুমি যেভাবে এতক্ষণ ডিল করলাম, মনে হচ্ছে তুমি মানে চাকরি করেছো, সত্যি কথা বলো, তুমি কোথায় আছো? তা আমি বললাম যে না স্যার, আমি কোথাও নাই। কয় না, তুমি যেভাবে ডিলিংসটা করলা তাতে শিওর তুমি মানে কোথাও না কোথাও সেলসে চাকরি করছো। মাল্টিন্যাশনালটা করে কি, ফ্রিল্যান্সার ফ্রেশার নিতে চাই। তো ওরা মনে করছে যে আমি লোকাল কোম্পানিতে কাজ করি, আমি ওটাকে হাইড করছি যেন আমি চাকরিটা পাই বলে। বলতে তুমি সত্য কথা বললো, তোমাকে আমি চাকরিতে নেবো, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি বলছি না, সত্যি করে নেবো। তাহলে এটা কিভাবে করলা? তখন আমি বললাম যে স্যার, আমি চাকরি না করলে একটা ট্রেনিং করেছিলাম। দেখেন, কীটনাশকের ট্রেনিং লেগে গেল মর্টিন কয়েলে, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে হাই স্যালারি নিয়ে আমার ক্যারিয়ার শুরু করলাম, জীবন শুরু করলাম। কিন্তু আমি যদি ওই ট্রেনিংটা না করতাম, তাহলে এখানে আমি হয়তো ওই যখন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে মর্টিন কয়েল বেচো, আমি হয়তো এটা পারতাম না পারলে হয়তো এই চাকরিটাই হতো না, আমার ক্যারিয়ার অন্যদিকে চলে যেত। ঠিক আছে না? সো একটা শিক্ষা আরেকটা শিক্ষাকে কাজে নেয়। সো আমাদের সবসময় কি কোনটা করবো সেটা না, কিছু না কিছু করতে হবে। তাহলে ভাই, এখানে এখন যেরকম অনলাইনে ডিজিটালি তো অনেক কোর্সেস আছে, এটা করতে পারেন, করেন ওটা। আর আরেকটা আছে কি, অনলাইনে তো আমরা করতেছি, সেখানে কিছু আছে লাইভ আছে, কিছু আছে রেকর্ডেড, আবার ফিজিক্যালিও আই এম প্রিটি শিওর আছে। আমি পছন্দ করি মানে ফিজিক্যাল, কারণ ওইটাতে ট্রেনারের কাছ থেকে 16 আনা বুঝে পাওয়া যায়। ট্রেনার শুধু কণ্ঠ দিয়ে না, তার আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে। এরকম আমি যদি খুঁজতে চাই যে মানে আমি নিজে ফিজিক্যালি ওইভাবে কম করা হয়েছে বাংলাদেশে, তো যদি আমাকে একটু গাইড করতেন বা অডিয়েন্সকে। আমি বলি, আপনি আসলে প্রশ্নটা আপনার জন্য করেন না, আপনার অডিয়েন্সের জন্য করছেন, কারণ এখানে অনেক তরুণ প্রজন্ম, তারা এই ভিডিওটা হয়তো দেখবে, তারা জানতে চাচ্ছে, বুঝলাম এতক্ষণ ধরে ট্রেনিং অনেক পেছাইলেন, অনেক কথা করলেন, কি ট্রেনিং করব? সহজ কথায় বলে দেই, 2টা বিষয় আগে নিজেকে ডেভেলপ করেন। বাংলার পাশাপাশি অন্য একটা ভাষাগত দক্ষতা, সেটা ইংরেজি হলে ভালো, না হলেও চায়না ভাষা শেখেন, আরবি ভাষা শেখের একটা ভাষা, জাস্ট 2টা ভাষা জানেন, এইটা আপনাকে ডাবল মাইলেজ দেবে। 2 নম্বর হচ্ছে, এখন ডিজিটালের যুগ, কম্পিউটার অপারেটিং জিনিসগুলো। এখন আমি বলবো সবাই আমরা মাইক্রোসফট বুঝি, এক্সেল বুঝি আমার মতো করে বুঝি, কিন্তু কোনো এক্সপার্টের সাথে কি 2টা দিন বৈশা কখনো বোঝার চেষ্টা করছি যে এক্সপার্টের কাছে মানে এমন কিছু আছে কিনা যেটা আমি
অজানা। নিশ্চিত আমি যে আপনি এক্সেল যত বড় মাস্টারই হন, যদি আরেকজন এক্সেল ট্রেনারের কাছে গিয়ে 2 দিন কোর্স করেন, একটা নতুন হলেও টেকনিক শিখতে পারবেন, ওইটাই আপনার মানে ভ্যালুয়েট করবে। সো আমি বলি প্রাথমিকভাবে 2টা জিনিস জরুরি, একটা হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে কম্পিউটারের অপারেটিং বা সফটওয়্যার যেগুলো আছে সেগুলোর উপরে দক্ষতা বৃদ্ধি। আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রশিক্ষণ হচ্ছে হজ। আই রিপিট, কিভাবে? যে হজ করে নাই তাকে হজের মাহাত্ম্য বোঝানো যাবে না। যারা এই ভিডিওটা দেখছেন তাদের যারা হজ করেছেন তারাই আমার এই পয়েন্টের গুরুত্ব বুঝতে পারছেন। আর যারা দেখছেন এখন হজ করেন নাই, তারা যেদিন হজ করে আসবেন সেদিন আরেকবার আমার এই কথাটা মনে পড়বে যে রাজীব ভাই সেদিন একটা খুব দামি কথা বলেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ প্রশিক্ষণ হচ্ছে হজ। কারণ হজ আপনাকে একই সাথে স্যাক্রিফাইস শেখাবে, টিম ম্যানেজমেন্ট শেখাবে, টাইম ম্যানেজমেন্ট শেখাবে, কষ্ট করা শেখাবে, অনেক কিছু শেখাবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখাবে। হজের ওই 3 দিন আপনাকে নির্ধারিত সময় নির্ধারিত কিছু কাজ করে আসতে হবে। মুজদালিফায় যেতে হবে, মিনায় যেতে হবে, কাবা শরীফে আসতে হবে, তাওয়াফ করতে হবে। একটা জায়গায় দেরি হয়ে গেলে পুরো সিস্টেমের মধ্যে আপনি পিছিয়ে পড়বেন, আর ওইটা ঠিক মতো হবে না, পরে আবার দম দিয়ে এই করে ওই করে হজ আপনাকে কাভার করে নিয়ে আসতে হবে। তো ওই যে ওই শিক্ষাটা এমনি আল্লাহ পাক মানে হজকে মানুষের জন্য ফরজ করেন নাই, সামর্থ্যবান মানুষের জন্য। তো হজ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্রেনিং। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ সামর্থ্য থাকুক বা না থাকুক হজের নিয়ত করে ফেলেন। যদি আপনার নিয়তটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আপনার 1 টাকা লাগবে না, হজের টাকা চলে আসবে। আল্লাহ পাক আপনাকে রেগুলার আয়ের বাইরে এমন একটা ইনকাম দেবে যেটা থেকে আপনার হজের টাকা চলে আসবেই। আমার জীবনে ঘটনা ঘটেছে। আমি 2018 সালে হজ পালন করতে যাই, তখন আমার আর আমার ওয়াইফের জন্য আমাদের প্রয়োজন ছিল তৎকালীন রেট অনুযায়ী 3.5 লক্ষ 7 লক্ষ টাকা। আমার কাছে আল্লাহর রহমতে এই টাকাটা ছিল, সামর্থ্য ছিল, আমি টাকা রেডিও করে রেখেছি। ঠিক হজে যাওয়ার আগে আমি আমার ট্রেনিংয়ের কাজ কমিয়ে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি, এখন আর আমি কাজ নেব না, হজটা করে এসে তারপর আবার কাজে ঢুকবো। ঠিক হজে যাওয়ার 15-20 দিন আগে একটা বিদেশি প্রতিষ্ঠান থেকে আমাকে ফোন করলো, বিদেশি এনজিও থেকে, ভাইয়া আমাদের ইমিডিয়েট সেলস ট্রেনিং দরকার। তা বললাম, ভাই সরি আমি তো এখন করতে পারবো না, আমি হজে যাওয়ার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি, আমার পক্ষে এখন 1টা না বা 7-8টা ট্রেনিং লাগবে। তা বললাম যে ভাই সম্ভবই না। ওনারা তখন বলছে যে ভাইয়া এই ট্রেনিংটা আমাদের একটা টাইম বাইন্ডিং আছে, অ্যাটলিস্ট শুরু করতে হবে এই মাসে, শেষ যদি আমি 2 মাস সময় নিই অসুবিধা নেই, ঠিক আছে আপনি আমাকে একটা কাজ হলেও করে দিয়ে যান, আর বাকিটা হজ থেকে এসে করেন, কিন্তু আমরা কাজটা শুরু করেছি, আমাদেরকেও তো কিছু জবাবদিহিতার মধ্যে আছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি রাজি, আমার হাতে তো সময় আছে, অন্য কোনো কাজও নেইনি। তা এমনভাবে শিডিউল শেষমেশ হলো, হজে যাওয়ার আগে 3টা কাজ, আসার পরে 4টা কাজ, এবং ওই 7টা কাজ থেকে আমার জন্য অনারিয়াম আসলো ঠিক 7 লাখ টাকা। আমি অবাক হয়ে গেছি ভাই। এবং ওই প্রতিষ্ঠানে এর আগেও জীবনে আমার কাছে কাজ আসে নাই। ওই 18 সালে হজ করে আসার পর এরপরে বহুবার তাদের সাথে যোগাযোগ করেছি। আমার ওই ট্রেনিংয়ের কোয়ালিটি মানে ফিডব্যাকও ভালো, কিন্তু রিপিট কাজ আসে নাই। আমি এখন বুঝি যে আল্লাহ পাক আসলে আমাকে আমার হজের পরিমাণ টাকা আমাকে পাওয়ার একটা উসিল্লা তৈরি করে দিয়েছেন। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, হজে যাওয়ার 3 দিন আগে আমার নিজের অ্যাকাউন্টে যে টাকা পয়সা ছিল আমি সেগুলো সব আমার আব্বার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছি। কেন? যে আমি হজে যাবো, হজের যা কোনো দায় দাবি রেখে যেতে আমার কাছে থেকে পাওনাদার নাই। আচ্ছা এখানে একটা কথা বলি, আমি কিন্তু দাবি করি আমি বাংলাদেশের অন্যতম ধনী লোক, কারণ আমার কাছে কেউ কোনো টাকা পান না। আমরা যাদেরকে ধনী লোক মনে করি, উমুক 1000 কোটি টাকা মালিক, দেখেন ব্যাংক তার কাছে 1500 কোটি টাকা পায়, প্লাসে মাইনাসে মাইনাস। আমি অনেক টাকার মালিক নই, কিন্তু আমার কাছে কেউ পাই না, এটা হচ্ছে ধনীর প্রমাণ। ওকে, তো আমি হজে যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে যা টাকা পয়সা ছিল আমি সব আমার আব্বার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছি। আমার কাছে যাওয়ার ডলার মলার যা কেনা সব কিনে আমি রেডি, আমার কাছে ক্যাশ টাকা মানে হজে যাওয়ার টাকা আছে, এর বাইরে কোনো টাকা নাই। হঠাৎ করে হজে যাওয়ার 3 দিন আগে আমার যে এজেন্সি ফোন দিল, ওরা আবার এই ব্যবসাটা করে, মানে হজে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলবে অমুকটা খরচ বেড়ে গেছে, জনপ্রতি এত টাকা দিতে হবে, এবং আপনি না দিলে মানে আপনি যাওয়াই পারলে আটকে দেয়। এটা ওদের ব্যবসার একটা টেকনিক, যাকে এটা নিয়ে আমি মানে না বলি। হঠাৎ করে আমার এজেন্সিতে ফোন আসলো যে আপনাদের দুজনের বাবদ আরও 5-10 হাজার টাকা দিতে হবে। আমার কয়েক লক্ষ টাকা আমার আব্বার অ্যাকাউন্টে আছে, কিন্তু আমার হাতে নাই কিন্তু টাকাটা, গট দ্য মেসেজ। আর আমার যে ব্যক্তিগত গাড়ির চালক যে আমার সাথে এখন আছে প্রায় 17 বছর, তখন ছিল 10 বছর হয়ে গেছে তার, সে কোনোদিন কিছু চায় না। হঠাৎ করে ওই সময় কেন তার মনে হয়েছে স্যার আমাকে একটা স্মার্টফোন কিনে দেবেন, জীবনে প্রথম চেয়েছে। মানে একটা 10 বছর আমার সাথে একমাত্র ড্রাইভার, সে যদি একটা আবদার করে তো চেতেই পারে, সে তো অল্প বেতনে চাকরি করে। হ্যাঁ,
আমি বললাম যে তুমি কয় টাকার মধ্যে চাও? তা সে বললো স্যার 1,500 টাকার মধ্যে। তার মানে তখনও 10, 12, 20,000 টাকা সেট পাওয়া যায়, সে কম টাকার মধ্যে চেয়েছে। তাহলে এটা আমার এক ধরনের অব্লিগেশন, দিতে বাধ্য নয় কিন্তু আমার অব্লিগেশন। তাহলে শেষ মুহূর্তে আমার কত টাকা প্রয়োজন? 15,000 টাকা প্রয়োজন, যেটা আমার আব্বার কাছে আছে আমার টাকায়, চাইলেই দিবে। আমি চিন্তা করছি যাওয়ার আগ মুহূর্তে শেষমেশ মানে কিছু না হলে আর তো এখন ইনকাম করার কোনো সুযোগও না, আমার হজে 10 দিন চলে এসছে, আব্বার কাছ থেকে নিয়ে ওদের 10,000 টাকা দিয়ে দেবো, ড্রাইভারকে 5,000 টাকা দিয়ে আমি হজে চলে যাব। ঠিক হজে যাওয়ার 2 দিন আগে বাংলাদেশে একটা বড় স্বনামধন্য কোম্পানির HR হেড আমাকে ফোন করে বলছে, রাজীব ভাই কালকে সকালে একটু আমাদের অফিসে আসতে পারবেন? আমি বললাম যে ভাই আমি তো এখন হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং মেনিং করাতে পারবো না। না ট্রেনিং না, একটা জরুরি কাজ। কি কাজ? কয় আমাদের কোম্পানির হেড অফ সেলস নেওয়া হবে, ইন্টারভিউ কল করা হয়েছে, MD স্যার বলে দিয়েছেন এক্সটার্নাল টিমের পাশাপাশি ইন্টারনাল মানে ইন্টারভিউ বোর্ডের পাশাপাশি এক্সটার্নাল এক্সপার্ট হিসাবে আপনাকে বোর্ড মেম্বার করার জন্য। আমরা দেখে নেব লোকটার আদার্স যোগ্যতা, আর আপনি আমাদেরকে সার্টিফাই করবেন যে ওই লোকটা সেলসের খুঁটিনাটি বোঝে কিনা। যেহেতু আপনি একজন মানে সুপরিচিত সেলস ট্রেনার, আপনার এক্সপিরিয়েন্স আলোকে আমাদেরকে ওই জায়গাটা ক্লিয়ার করে দেবেন। MD স্যারের রিকোয়ারমেন্ট যে আপনি এই বোর্ডের মেম্বার, এটা তো আমাদের একটা অনার, এটা টাকা পয়সার ব্যাপার না। হ্যাঁ, এবং এটার জন্য আমার বেশি সময় লাগবে না, তখন আমি ফ্রি, আমার কোনো ট্রেনিংও নাই। আমি রাজি হয়ে গেলাম। ট্রেনিংটা আমি সারাদিন ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউতে আমরা একজন ঠিক করলাম সঠিক, মানে বোর্ডের সাথে আমিও সব কাগজপত্র সই করে, মানে ওটা ইন্টারভিউ ফাইনাল হয়ে গেল। হঠাৎ বলছে, রাজীব এখানটা সই করেন তো। আমি কিসের? করেন। কি এটা? কয় যে আপনি আসলেন কনভিন্স। আমি তো ভাই কনভিন্স তো আমি চাইনি, আপনারা আমাকে আমার মতো একজন ট্রেনারকে আপনাদের হেড অফ সেলস নিয়োগের ইন্টারভিউ বোর্ডের এক্সটার্নাল এক্সপার্ট হিসাবে যুক্ত করেছেন, এটাই তো আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। আমাকে 10টা ট্রেনিং দিলেও আমি এত খুশি হতাম না, যেটা এই সম্মানটা পেলাম। এটা তো আমার একটা অনার। আমি কোনো টাকা পয়সার জন্য এই কাজটা করতে আসি নাই, বা আমি সময় বেচতে আসি নাই আপনার কাছে। আমি খুশি মানে বলছে, HR হেড বলছে, স্যার রাজীব ভাই আপনি যখন এটা না নেন এইটা আমার জন্য সমস্যা হয়ে যাবে, কারণ অলরেডি আপনার নামে এটা অ্যাপ্রুভাল হয়ে অ্যাকাউন্টস থেকে আমি টাকা তুলে এনেছি, এখন এটা ফেরত দেওয়াটা ঝামেলা, আপনাকে নিতেই হবে, নিয়ে আপনি যা খুশি তাই করেন গা। ওনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে সই করে দিলাম। কি দিছে আমি জানি না। বাসায় এসে দেখি ওখানে 15,000 টাকা আছে। আমি আমার ড্রাইভারকে বললাম, বেটা তোমাকে 20,000 টাকা সেট চাইলি না কেন?